হ্যালো মিস্টার আজাদ, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তবে বিশ্বাস করেন, আর বেশিক্ষণ ভালো থাকবেন না, কারণ আপনাকে অশান্তিতে রাখার জন্য আমি চলে এসেছি। লেটস গেট মিট। কথাটি বিড়বিড় করে বলেই নীরব প্রচণ্ড জোরে হেসে উঠল। তার আলিশান অন্ধকার ঘরের প্রতিটি দেওয়াল যেন সেই অট্টহাসিতে কেঁপে উঠল। জানালার ভারী পর্দা ভেদ করে বাইরের ভোরের আলো ঢোকার ক্ষমতা নেই। ডুপ্লেক্সের এই গোপন চেম্বারে শুধু জ্বলছে কতগুলো মনিটর আর নীলছে আরও। মিস্টার আজাদের আতঙ্কিত মুখটা স্ক্রিনে স্থির হয়ে আছে। নীরব টেবিলের ওপর রাখা তার দামি সিগারেটটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে দিল। তার চেহারায় এক অদ্ভুত শীতলতা, যা মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির মতো জোরে জ্বলন্ত হতে পারে, আবার বরফের মতো ঠান্ডা। সে জানে আজ শহর কাঁপানো এক খেলা শুরু হতে যাচ্ছে, কিন্তু এই খেলার প্রথম চালটা হবে অত্যন্ত ধীর আর শান্ত। নীরব তার দুরন্ত ব্র্যান্ডেড পোশাক খুলে এক কোণায় ছুঁড়ে মারো। আলমারি থেকে বের করো একটা ইস্ত্রি করা ছাড়াই পুরনো শার্ট আর ঢিলে ঢালা জিন্স। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ চাহনিটা চশমায় মোটা ফ্রেমের আড়ালে লুকিয়ে ফেলল। তার চুলের স্টাইল বদলে গিয়ে এখন কপালে ঝুলে থাকা অবিন্যস্ত একগুচ্ছ চুল, যা তাকে একদমই সাধারণ আর লাজুক এক গ্রাম্য যুবকের রূপ দিল। ঘরের গোপন দরজা দিয়ে বেরিয়ে এসে যখন নিচে নামল, তখন তার হাতে নীল রঙের একটা পানির বোতল আর কাঁধে একটা জীর্ণ ব্যাগ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেই নামকরা ভার্সিটির গেটের সামনে যখন সে এসে দাঁড়ালো, তখন চারদিকে নাবি গাড়ির ভিড়। ছাত্রছাত্রীরা সবাই আধুনিক পোশাকে সজ্জিত হয়ে আড্ডা দিচ্ছে। কেউ ভাবতেও পারছে না এই ভিড়ের মধ্যে মিশে আছে শহরের আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট। ওই দেখ, আমাদের ভার্সিটির মেইন ইন দ্য ভিলেজ আইটেমটা চলে এসেছে। কিরে নীরব, আজকে শহর জয় করে এসেছিস নাকি লাইব্রেরির বই গিলতে? আবির তার দলবল নিয়ে নীরবের পথ আটকে দাঁড়ালো। আবির এই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের ছেলে আর ক্যাম্পাসের ত্রাস। অথচ সে জানেই না যার সামনে দাঁড়িয়ে সে এই তুচ্ছতাচ্ছিল্য করছে, সে চাইলেই এক লহমায় তাদের পুরো সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে পারে। নীরব কোনো প্রতিবাদ করল না, সে বরং মাথাটা আরও নিচু করল, যেন সে প্রচণ্ড ভয় পেয়েছে। তার এই বিনয় আর ভীরুতা সবার কাছে তাকে হাস্যকর করে তোলে। আবির, বাদ দে তো ওসব। ওর চেহারার দিকে তাকিয়েছিস? কেমন ক্ষেত মার্কা চশমা, আর ওই শার্টটা দেখলে মনে হয় গত 10 বছর ধোয়া হয়নি। এই ছেলেটা আমাদের ভার্সিটির মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। নীরব, তুই কি কথা বলতে পারিস না, নাকি ভয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? তোমরা ওর পেছনে কেন লেগেছ? দেখো ছেলেটা কেমন কুকড়ে যাচ্ছে। তবে নীরব, সত্যি বলতে কি, তোমার ড্রেসিং সেন্স একদমই জঘন্য। কালকে অন্তত ভালো কিছু পরে এসো, নয়তো বা আমাদের সামনে এসো না, আমাদের ইমেজ নষ্ট হয়। সাইমার কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। নীরব একবার চশমার নিচ দিয়ে তাদের দিকে তাকালো। তার চোখের গভীরে যে প্রলয়ঙ্কারী ঝড় বইছিল তা কেউ দেখতে পেল না। সে চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পকেটের ভেতর মুঠো করা ছিল ঠিকই, কিন্তু তা রাগে নয়, বরং তার ভেতরে থাকা এক অদৃশ্য ক্ষমতার দাপট সামলাতে। সে শান্ত পায়ে হেঁটে ওদের পাশ কাটিয়ে লাইব্রেরির দিকে রওনা দিল। পেছনে তখনও শোনা যাচ্ছিল আবির আর তার বন্ধুদের বিদ্রুপের শব্দ। লাইব্রেরির একদম শেষ মাথায় অন্ধকার কোণায়, যেখানে সাধারণ কেউ যায় না, সেখানে গিয়ে বসল নীরব। সামনে একটা মোটা এনসাইক্লোপিডিয়া খোলা থাকলেও তার নজর তার ভাঙা ফোনের দিকে। অথচ ফোনের ভেতর সফটওয়্যার এমনভাবে কাস্টমাইজ করা যে এক ক্লিকে বদলে যাচ্ছে সব। পরিস্থিতি কেমন জানাও? তার কানে থাকা অতি ক্ষুদ্র এক ডিভাইস ওপাশ থেকে এক গভীর কণ্ঠস্বর ভেসে এলো। মিস্টার আজাদের সব কাজ একদম পরিকল্পনা মতো এগোচ্ছে বলে জানানো হলো। নীরব বইয়ের পাতায় আঙুল বোলাতে বোলাতে বইয়ের জানালার দিকে তাকালো। আকাশে কালো মেঘ জমেছে। সে জানে এই মেঘ শুধু প্রকৃতির নয়, এই মেঘ মিস্টার আজাদের জীবনের আকাশেও ঘনিয়ে আসছে। ক্লাস শুরুর ঘন্টা বাজল। নীরব দীর্ঘশ্বাস ফেলে সাধারণ এক ছাত্রের মতো ব্যাগটা গুছিয়ে নিল। তাকে এখন ইকোনমিক্স ক্লাসে গিয়ে একদম সামনের বেঞ্চে বসে মন দিয়ে লেকচার শোনার ভান করতে হবে। তার এই ছদ্মবেশ এতটাই নিখুঁত যে কোনো গোয়েন্দার পক্ষেও তাকে ধরা সম্ভব নয়।
সে যখন ক্লাসরুমের দরজায় পৌঁছালো তখন প্রফেসর তাকে দেখে বিরক্তিতে কপাল কুঁচকালেন। নীরব, তুমি কি সবসময় দেরি করে আসবে? যাও পেছনে গিয়ে বসো। তোমার মতো ছাত্রদের জন্য সময় জ্ঞান থাকা খুব জরুরি, নয়তোবা জীবনে কিচ্ছু করতে পারবে না। নীরব মাথা নিচু করে ক্লাসের একদম শেষ বেঞ্চে গিয়ে বসল। পেছনের সারি থেকে তাকে নিয়ে আরও কিছু ফিসফাস আর টিটকারি চলল। নীরব তার খাতা খুলল, কিন্তু সেখানে কোনো লেকচার নয়, বরং কিছু সাংকেতিক চিহ্নের ম্যাপ আঁকতে শুরু করল। বাইরের বৃষ্টি নামছে আর সেই বৃষ্টির ঝাপটার সঙ্গে মিশে যাচ্ছে এক আগত ঝড়ের পথধ্বনি, যা এই ভার্সিটি কিংবা মিস্টার আজাদ কেউই কল্পনা করতে পারছে না। নীরব জানে সময় আসছে আর খুব শীঘ্রই এই অপকার জবাব সে এমনভাবে দেবে যা শহরবাসী আজীবন মনে রাখবে। ভার্সিটির করিডোর দিয়ে যখন নীরব হেঁটে যাচ্ছিল তখন চারপাশের দেয়ালগুলো যেন তার উপর চেপে বসতে চাইছিল। বৃষ্টির পর ভেজা মাটির সোদা গন্ধ আর দামি পারফিউমের উগ্র ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অনন্যা তার বন্ধুদের নিয়ে ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে আড্ডা দিয়েছিল। অনন্যা ইউনিভার্সিটির টপ গ্ল্যামারাস গার্ল এবং প্রভাবশালী এক রাজনীতিবিদের মেয়ে। তার চোখের এক পলকে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আজ তার শিকার হলো নীরব। নীরবের হাতে থাকা লাইব্রেরির পুরনো কিছু বই আর তার সাধারণ চলন বলন অনন্যার আভিজাত্যে যেন আঘাত করল। এই যে মিস্টার ভিলেজ বয়, একটু দাঁড়াবেন কি? আপনার পায়ের জুতো জোড়ো কি শত শতাব্দীর সংগ্রহ নাকি? রাস্তা দিয়ে হাঁটার সময় এমন শব্দ করছেন যেন কোনো ভাঙাচোরা ট্র্যাক চলছে। আমাদের কানে লাগছে তো। অনন্যার কথা শুনে তার পাশে থাকা তানিয়া আর রিকি হো হো করে হেসে উঠল। রিকি এগিয়ে গিয়ে নীরবের কাঁধে রাখা পুরনো ব্যাগটা টেনে ধরল। নীরব বাধা দিল না, বরং সে ব্যাগটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করল না। তার দৃষ্টি মাটির দিকে স্থির। রিকি ব্যাগের চেইন টেনে ভেতরে থাকা কয়েকটা ছেঁড়া খাতা আর একটা ভাঙা কলম বের করে মেঝেতে ফেলে দিল। করিডোরে তখন অনেক ছাত্রছাত্রী জমা হয়েছে তামাশা দেখার জন্য, কিন্তু নীরবের মুখে কোনো বিকার নেই। তার ভেতরে সেই ভয়ঙ্কর মাফিয়া সত্তা এই মুহূর্তে চিৎকার করে উঠতে চাইছিল, কিন্তু সে নিজেকে লোহার শিকলে বেঁধে রেখেছে। ছি অনন্য, দেখো ওর খাতাগুলোর অবস্থা। এগুলো তো মনে হয় ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা। নীরব, তোমার কি সাবান কেনার টাকা নেই? তোমার শার্টের কলারটা দেখো কতটা ফ্যাকাশে হয়ে গেছে। আমাদের ভার্সিটির স্ট্যান্ডার্ড তুমি একাই নিচে নামিয়ে দিচ্ছ। তোমার মতো ছেলেদের কেন যেখানে ভর্তি করানো হয় বুঝি না। আসলে তানিয়া, ওদের লজ্জা বলে কিচ্ছু নেই। নীরব শোনো, আমার গাড়ির চাকাটা একটু কাদা লেগে নোংরা হয়ে আছে। তুমি তো এমনি তো খেতে কাজ করার টাইপ ছেলে, তো তুমি যদি একটু পরিষ্কার করে দাও, আমি তোমাকে 500 টাকা দিব। তোমার 1 মাসের হাত খরচ হয়ে যাবে নিশ্চয়। কি বলো, রাজি তো? হুম হুম। অনন্যার এই প্রস্তাব শুনে চারদিকে হাসির রোল পড়ে গেল। নীরব ধীরে ধীরে নিচু হয়ে কলমটা কুড়িয়ে নিল। তার চশমার কাঁচের আড়ালে চোখ দুটো এক মুহূর্তের জন্য লাল হয়ে উঠেছিল, যা কেউ খেয়াল করেনি। সে অনন্যার দিকে একবার তাকালো। সেই চাহনিতে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর শূন্যতা, যা আসলে আগাম ঝড়ের সংকেত। সে জানতো অনন্যার বাবার যে রাজনৈতিক ফান্ড থেকে আজ তারা এত দাপট দেখাচ্ছে, সেই ফান্ডের অর্ধেকের বেশি টাকা আসলে নীরবের আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক থেকে ঘুরে তাদের কাছে পৌঁছায়। সে চাইলে এই মুহূর্তেই অনন্যাকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে, কিন্তু সে তার সময়ের জন্য অপেক্ষা করছে। মাফ করবেন অনন্যা আপু, আমি আসলে কাজটা পারি না, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নীরব অত্যন্ত শান্ত গলায় কথাটি বলে মাথা নিচু করে তাদের পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু অনন্যা তাকে এত সহজে ছাড়ার পাত্রী নয়। সে নীরবের চলার পথে নিজের পা বাড়িয়ে দিল। নীরব সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে গেল। তার হাতের বইগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। পুরো করিডোর জুড়ে হাসির তুবড়ি ছুটল। কেউ একজন দূর থেকে তার গায়ে পানির বোতল থেকে পানি ছিটিয়ে দিল। নীরব মাটিতে বসে রইল কয়েক সেকেন্ড। তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে। সে জানে ওপাশ থেকে তার সেকেন্ড ইন কমান্ড খবর দিচ্ছে যে মিস্টার আজাদের ডেরায় হামলা সফল হয়েছে, অথচ এই মুহূর্তে সে এই একদল তুচ্ছ মানুষের পায়ের নিচে পড়ে অপমানিত হচ্ছে। কি হলো হিরো, উঠতে পারছো না? মাটির সাথে তোমার খুব পুরনো সম্পর্ক, তাই না? অনন্যা, দেখো ছেলেটা কেমন কুকুরে বসে আছে, যেন মার খাওয়া একটা কুকুর। হে নীরব,
পরের বার যখন আমার সামনে দিয়ে যাবে তখন হামাগুড়ি দিয়ে যাবি, বুঝলি? তাহলে হয়তো তোকে দেখে আমাদের মায়া লাগবে। নীরব আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার জামায় কাদা লেগে গেছে, চশমাটা একপাশে ঝুরে আছে। সে হাত দিয়ে গায়ের ধুলো ঝাড়লো। তার চেহারায় অপমানিত হওয়ার কোনো চিহ্ন নেই, বরং এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে আছে। সে জানে আজ রাতে এই রিকির বাবার ব্যবসায়িক নথিপত্র তার টেবিলে পৌঁছাবে এবং কালকের সূর্য ওঠার আগে তারা দেউলিয়া হয়ে যাবে। কিন্তু এখন সে কেবলই এক খ্যাত ছেলে। সে কারোর দিকে না তাকিয়ে ভেজা পোশাকে ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করলো। পেছনের দলটা তখনও তাকিয়ে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। ক্লাসরুমের একদম শেষ কোণায় গিয়ে বসলো নীরব। তার পাশে কেউ বসতে চায় না। সবাই মনে করে তার শরীর থেকে হয়তো গ্রামের গন্ধ আসে। নীরব তার ফোনটা বের করে ডেস্কের নিচে লুকিয়ে অন করলো। স্ক্রিনে একটা লাল ডট জ্বলছে, যা নির্দেশ করছে মিস্টার আজাদের প্রধান অস্ত্রাগার এখন নীরবের কবজায়। নীরব তার চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। চশমা ছাড়া তার চোখ দুটো এখন আর সাধারণ কোনো ছাত্রের নয়, বরং এক নিষ্ঠুর শিকারী বাঘের মতো দেখাচ্ছে। সে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে এক অঘোষিত যুদ্ধের ছক কষতে লাগলো, যেখানে অনন্যা, রিকি কিংবা মিস্টার আজাদ কেউ ছাড় পাবে না। তার এই মৌনতা আসলে এক প্রলয়ঙ্কারী গর্জন, যা শোনার জন্য এই শহর এখনো প্রস্তুত নয়। খেলা তো মাত্র শুরু হলো মিস্টার আজাদ, এখন কেবল প্রথম চালটা দিলাম। আর অনন্যা, তোমার জন্য তোলা থাকলো আমার স্পেশাল গিফট। খুব শীঘ্রই বুঝতে পারবে যাকে তোমরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছিলে সে আসলে এই মাটির নিচের পাতালপুরের রাজা। নীরব আবার তার চশমাটা পরে নিল। তার সেই ভয়ানক চাহনি মুহূর্তেই নিভে গিয়ে আবার সেই লাজুক মুখটা ফিরে এলো। প্রফেসর ক্লাসে ঢুকে লেকচার শুরু করেন। নীরব খাতা ঘুরে আবার সেই সাংকেতিক মানচিত্র আঁকায় মন দিল। বাইরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে, যেন নীরবের মনের ভেতরে আগ্নেয়গিরির প্রতিচ্ছবি এই প্রকৃতি। পুরো ক্লাস যখন প্রফেসরের কথায় মগ্ন, তখন নীরব ডায়েরির পাতায় মিস্টার আজাদের নামের পাশে একটা বড় লাল ক্রস চিহ্ন এঁকে দিল। ভার্সিটির অডিটোরিয়ামে আজ পা রাখার জায়গা নেই। প্রতি বছরের মতো আজকেও সব থেকে মেধাবী ছাত্রকে বিশেষ সম্মাননায় স্কলারশিপ দেওয়ার অনুষ্ঠান। অনন্যা তার দামি গাউন পরে সামনের সারিতে বসে আছে। তার মুখে এক অহংকারী হাসি, কারণ সে জানে তার বাবা মিস্টার আজাদ চৌধুরী কলেজের ট্রাস্টি বোর্ডের প্রধান। ক্ষমতার জোরে এই সম্মাননা আজ তার হাতেই উঠবে, এটাই সে নিশ্চিত করে রেখেছে। কিন্তু মঞ্চে যখন প্রিন্সিপাল সাহেব মাইক্রোফোন হাতে নিলেন, তখন পুরো হলের পরিবেশ থমথমে হয়ে গেল। নীরবের ছেঁড়া জুতো আর সাধারণ শার্টের দিকে তাকিয়ে অনন্যা তার বন্ধুদের সাথে ফিসফাস করে হাসাহাসি করছিল। এই বছর আমাদের ভার্সিটির ইতিহাসের সবথেকে কঠিন সারপ্রাইজ টেস্ট, আর থিসিস পেপারে যে ছাত্রটি শতভাগ নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছে, তার নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত। সে আর কেউ নয়, আমাদের সবার পরিচিত অত্যন্ত মেধাবী ছাত্র নীরব। পুরো অডিটোরিয়ামে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। অনন্যার মুখের হাসিটা যেন বরফের মতো জমে গেল। সে তার আসন থেকে প্রায় চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। তার দু চোখে অবিশ্বাস্য ঘৃণা আর অপমান। চারপাশে ছাত্রছাত্রীরা যারা এতক্ষণ নীরবকে নিয়ে মশকরা করছিল, তারা এখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। নীরব অত্যন্ত ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গিতে সেই একই জড়তার লাজুক ভাব। সে যেন সবার সামনে এক অসহায় বেচারা, যে ভুল করে এই সাফল্যের চূড়ায় উঠে এসেছে। স্টপ দিস ননসেন্স, এটা অসম্ভব। ওই খ্যাত ছেলেটা যে ঠিকমতো কথা বলতে পারে না, সে কিভাবে এই ভার্সিটির সব থেকে বুদ্ধিমান ছাত্র হতে পারে? প্রিন্সিপাল স্যার, আপনি কি জানেন আপনি কার সাথে পাঙ্গা নিচ্ছেন? আমি হলাম মিস্টার আজাদ চৌধুরীর একমাত্র মেয়ে, আর আমার বাবা এই কলেজের ট্রাস্টেড। আপনি কি ভুলে গেছেন এই কলেজের ফান্ডিং কোথা থেকে আসে? এই সম্মানের একমাত্র দাবিদার আমি, এই গ্রাম্য জঞ্জাল নয়। অনন্যার চিৎকারে পুরো হল রুম কেঁপে উঠল। প্রিন্সিপাল সাহেব ঘামতে শুরু করেন, কারণ মিস্টার আজাদের ক্ষমতার কথা কারোর অজানা নয়। কিন্তু নীরব মঞ্চের এক কোণায় দাঁড়িয়ে খুব নিচু স্বরে মাথা চুলকাতে লাগলো। তার এই অসহায় ভঙ্গি দেখে যে কেউ মনে করবে যে সে এখনই কান্নাকাটি শুরু করে দেবে। সে অত্যন্ত ধীর পায়ে অনন্যার সামনে গিয়ে দাঁড়ালো। তার চশমার কাঁচের আড়ালে চোখের সেই গভীর শীতলতা কেউ দেখতে পাচ্ছে না।
অনন্যা আপু, আপনি হয়তো ঠিকই বলছেন। আমি তো সাধারণ একটা ছেলে, পড়াশোনা ছাড়া আমি আর কিছুই জানি না। আমার কাছে তো আপনার মতো বাবার ক্ষমতা নেই। আমি কেবল বইয়ের পাতায় যা লেখা আছে তাই লিখেছি। আপনি যদি চান আমি এই পুরস্কার ছেড়ে দেব। আমি আসলে চাই না আমার কারণে আপনার বাবার মতো বড় মানুষের সম্মান নষ্ট হোক। নীরবের এই বিনয় অনন্যাকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। সে মঞ্চে উঠে এসে নীরবের সামনে দাঁড়িয়ে তার আঙুল উঁচিয়ে শাসাতে লাগলো। অনন্যার চেহারা এখন ক্রোধে লাল হয়ে গেছে। সে সবার সামনে প্রমাণ করতে চায় যে নীরব আসলে তার যোগ্য নয়, কিন্তু সে জানে না যে সে এই মুহূর্তে এক ক্ষুধার্ত বাঘের সাথে খেলছে, যে শিকার ধরার আগে নিজেকে খুব দুর্বল হিসেবে উপস্থাপন করে। তুই জানিস আমি কি? তুই জানিস আমার ক্ষমতা কতদূর? আমার বাবা মিস্টার আজাদ চৌধুরী চাইলে তোকে আর তোর ওই মেধাকে 1 মিনিটে মাটির নিচে পুঁতে ফেলতে পারে। এই ভার্সিটি আমার বাবার ইশারায় চলে। তোর মতো একটা সাধারণ চাকরের ছেলের এত বড় সাহস যে তুই আমার উপরে জায়গা নিবি? প্রিন্সিপাল স্যার এক্ষুনি এই রেজাল্ট পরিবর্তন করুন, নয়তোবা কাল থেকে আপনার এই চাকরি থাকবে না। নীরব এবার একটু কাঁপা কাঁপা গলায় হাসল। সে পকেট থেকে একটা ছোট রিমোটের মতো ডিভাইস বের করলো, যা দেখতে অনেকটা ভাঙা পেন ড্রাইভের মতো। সে অত্যন্ত নিরীহভাবে সেটা প্রজেক্টরের পোর্টে লাগিয়ে দিল। সবার নজর তখন বড় পর্দার দিকে। অনন্যা ভাবলো হয়তো নীরব তার কোনো প্রেজেন্টেশন দেখাতে চাচ্ছে, কিন্তু যা দেখা গেল তাতে পুরো হলের মানুষের রক্ত হিম হয়ে গেল। পর্দায় ভেসে উঠল মিস্টার আজাদ চৌধুরীর গোপন কিছু নথিপত্র এবং একটি অডিও ক্লিপ, যেখানে আজাদের অবৈধ ব্যবসার আলাপে স্পষ্ট শোনা যাচ্ছে। স্যার, আমি আসলে ভুল করে এই ফাইলটা এনেছি। আমি তো ভেবেছিলাম এখানে আমার থিসিসের ডেটা আছে। অনন্যা আপু, আমি সত্যি দুঃখিত। আমি তো জানতাম না আপনার বাবা মিস্টার আজাদ চৌধুরী ব্যবসার আড়ালে এসব অবৈধ কাজ করেন। আমি তো কেবল ইকোনমিক্সের থিওরি দিয়ে এই ফাইলটা অ্যানালাইসিস করেছিলাম। আমার কি খুব বড় ভুল হয়ে গেল স্যার? প্রজেক্টরের স্ক্রিনে থাকা তথ্যগুলো ছিল অত্যন্ত গোপনীয়, যা কেবল দেশের টপ মাফিয়া গডফাদারের পক্ষেই জোগাড় করা সম্ভব। অরণ্যা স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার বাবার সব দাপট আর অহংকার এখন ধুলোয় মিশে যাচ্ছে পুরো ভার্সিটির সামনে। নীরব এখনও সেই বেচারা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে কিছুই জানে না। অথচ পর্দার প্রতিটি তথ্য ছিল মিস্টার আজাদের সাম্রাজ্যের পতনের দলিল। অনন্যা যখন কাঁপতে কাঁপতে নীরবের কলার ধরতে গেল, তখন নীরব খুব আলতো করে তার হাত সরিয়ে দিল। অনন্যা আপু, রাগ করবেন না। আমি তো আগেই বললাম আমি খুব সাধারণ ছাত্র। আমার বুদ্ধি কেবল পড়াশোনাতে সীমাবদ্ধ। তবে আপনার বাবার ট্রাস্টিশিপ মনে হয় আর বেশিক্ষণ টিকবে না, কারণ নিচে বোধহয় পুলিশ আর আয়কর বিভাগের লোক চলে এসেছে। আমি কি এখন আমার মেডেলটা নিয়ে যেতে পারি স্যার? আমার মা বাড়িতে বসে আছেন। নীরব অত্যন্ত শান্তভাবে মেডেল আর সার্টিফিকেটটা প্রিন্সিপালের হাত থেকে নিয়ে নিল। সে যখন মঞ্চ থেকে নেমে হেঁটে যাচ্ছিল, তখন পুরো হলের ছাত্রছাত্রীরা তার জন্য রাস্তা ছেড়ে দিল। অনন্যা মঞ্চের ওপর ধপাস করে বসে পড়ল। তার সেই তেজ আর অহংকার এখন কান্নায় রূপ নিয়েছে। নীরব হলের দরজা দিয়ে বের হওয়ার সময় একবার পেছনে তাকালো। তার চোখে সেই চেনা ইনোসেন্ট চাউনিটা 1 সেকেন্ডের জন্য বদলে গিয়ে মাফিয়া গডফাদারের সেই ক্রূর হাসিতে পরিণত হলো। সে মনে মনে বলল, অনন্যা, খেলার তো সবে শুরু। তোমার বাবার ক্ষমতার ভিত্তি তো আমি ছিলাম, আজ সে ভিত্তিটাই সরিয়ে দিলাম। এখন দেখো পতন কাকে বলে। নীরব তার সেই পুরনো সাইকেলে উঠে বসল। প্যাডেল ঘুরিয়ে সে যখন ক্যাম্পাসের বাইরে বেরিয়ে এলো, তখন তার কানে ব্লুটুথ হেডসেটটা বেজে উঠল। ওপাশ থেকে খবর এলো যে আজাদ চৌধুরীর প্রধান আস্তানা এখন নীরবের ছেলেদের দখলে। নীরব কেবল মৃদু হাসল আর সাইকেল চালিয়ে ধীর লয়ে মিলিয়ে গেল শহরের ভিড়ে। কেউ জানল না এই শহরের ভাগ্য বিধাতা এই মুহূর্তে এক ভাঙাচোরা সাইকেলে করে বাড়ি ফিরছে। কলেজের সেই ভরা অডিটোরিয়ামে সবার সামনে যে অপমান অনন্যার হয়েছে, তা তার জীবনের সব থেকে বড় আঘাত। তার দু চোখে এখন কেবল প্রতিহিংসার আগুন আর অপমানে লোনা জল। সে তার দামি স্পোর্টস কারটা ঝড়ের গতিতে চালিয়ে বাড়ির গেটে এসে থামল। বাড়ির বিশাল সিংহ দুয়ার পেরিয়ে সে যখন ড্রয়িং রুমে ঢুকলো, তখন তার কান্নার শব্দে পুরো বাড়ি থমকে গেল। অন্যা সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তার এই অবস্থা দেখে বাড়ির পরিচারক থেকে শুরু করে পাহারাদাররা পর্যন্ত ভয়ে সিঁটিয়ে গেল, কারণ এই বাড়ির মেয়ে কাঁদলে পুরো শহর কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার বাবা আর চাচা।
মা অনন্যা, কি হয়েছে তোমার? কেউ কি কিছু বলেছে তোমাকে? তোমার চোখে পানি দেখার সাহস কার হলো এই শহরে? অনন্যার বাবা মিস্টার আমিন চৌধুরী তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নেমে এলেন। তিনি পেশায় একজন বড় ব্যবসায়ী হলেও পর্দার আড়ালে তার হাত অনেক লম্বা। মেয়ের কান্না দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে থাকা মিস্টার আজাদ চৌধুরী তার হাতের দামি সিগারেটটা অ্যাস্ট্রেতে রাখলেন। আজাদ চৌধুরী কেবল এই কলেজের ট্রাস্টি নন, তিনি এই অঞ্চলের অলিখিত সম্রাট। তার ঠান্ডা মেজাজ আমিন চৌধুরীর থেকেও বেশি বিপজ্জনক। তিনি ধীর পায়ে অনন্যার কাছে এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। অনন্যা, মুখ তোলো। আমাকে বলো, কার আয়ু শেষ হয়ে এসেছে যে আমার চোখের মনে অনন্যাকে কাঁদিয়েছে? সে কি জানে না যে চৌধুরীর ভাতিজির গায়ে হাত দেওয়া তো দূর, তার দিকে কড়া নজরে তাকানোর শাস্তি কি? আমাকে নামটা বলো। অনন্যা তার চোখের জল মুছতে মুছতে হিক্কা থুরে কথা বলতে শুরু করলো। তার কণ্ঠে এখন তীব্র ঘৃণা আর জেদ। সে আজাদের হাতটা জড়িয়ে ধরে রাগে কাঁপতে কাঁপতে সেই সাধারণ ছাত্রটির কথা মনে করতে লাগলো যে তাকে সবার সামনে অপদস্থ করেছে। চাচা, আমাদের কলেজে একটা ছেলে আছে, গ্রাম থেকে আসা একমাত্র একটা খ্যাত ছেলে। ঠিকমতো কথাই বলতে পারে না, পরনে পুরনো ছিঁড়া কাপড়। সেই নোংরা ছেলেটা আজ কলেজের রেজাল্টে আমাকে পেছনে ফেলে দিয়েছে। প্রিন্সিপাল স্যার সবার সামনে তাকে হিরো বানিয়েছে। তা আর সে এতই দ্রুত যে খুব ইনোসেন্ট সেজে প্রোডাক্টের এমন কিছু ফাইল দেখালো যা দেখে সবাই আমাকে আর আমার পরিবারকে নিয়ে কানাঘুষা করছে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। চাচা, এই সামান্য একটা ভিখারির ছেলের জন্য আজ আমাকে মাথা নিচু করে কলেজ থেকে পালিয়ে আসতে হয়েছে। অনন্যার কথা শুনে আমিন চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। তিনি রাগে নিজের হাতের গ্লাসটা ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। তার চোখে তখন খুনের নেশা। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে কোনো সাধারণ ছাত্রের এত বড় সাহস হতে পারে। কি বললে অনন্যা? একটা সাধারণ গ্রামের ছেলে আমার মেয়েকে অপদস্থ করার সাহস পেয়েছে? তার এত বড় স্পর্ধা যে এসে আজাদ চৌধুরীর ভাতিজির সাথে টেক্কা দেয়? আজাদ ভাই, এটা তো আমাদের সম্মানের ব্যাপার। কলেজের ছাত্র হয়ে সে আমাদের পারিবারিক নথিপত্র নিয়ে নাড়াচাড়া করে। তাকে তো এখনই শেষ করে দেওয়া উচিত। শান্ত হও আমিন, রাগ দিয়ে কাজ হয় না, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। অনন্যা, সেই ছেলেটার নাম কি? সে কি জানে না যে এই কলেজের ট্রাস্টি আমি? আমার দয়ায় এই কলেজ চলে, আর সেখানে বসে কেউ আমারই মেয়েকে অপমান করবে? তার দুঃসাহস তো দেখছি আকাশ ছোঁয়া। সে কি একা, নাকি তার পেছনে অন্য কারো হাত আছে? ওর নাম নীরব, একদম বোকা আর অসহায় সেজে থাকে। দেখে মনে হবে একটা মাছি মারার ক্ষমতাও নেই। কিন্তু চাচা, ও আজ যা করেছে তাতে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। সবাই বলেছে আমি নাকি যোগ্য নই, ওই ভিখারি নীরবই নাকি সেরা। আমি ওই অপদত্তকে আর কলেজে দেখতে চাই না। আমি চাই ও যেন দুনিয়া থেকে হারিয়ে যায়। আজাদ চৌধুরী জানালার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তার ঠান্ডা মস্তিষ্ক এখন কাজ শুরু করেছে। নীরব নামটা তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে না, কিন্তু যে ছেড়ে আজাদের গোপন ফাইলের নাগাল পেয়েছে তাকে তিনি সাধারণ মনে করছেন না। তিনি জানতেন না যে পর্দার আড়ালে থাকা যে মাফিয়া গডফাদারের ভয়ে তিনি গত কয়েকদিন ধরে তথস্থ, সে গডফাদারই আসলে এই খ্যাত নীরব। আচ্ছা, তাহলে নীরব নামের সেই ছেলেটিকে দেখা যাবে। আমিন, তুমি এখনই লোক পাঠাও, আজ রাতেই তাকে তুলে নিয়ে এসো। আমি দেখতে চাই সেই অসম সাহসী মেধাবী ছাত্রটিকে যে আমার মেয়েকে কাঁদানোর দুঃসাহস দেখিয়েছে, আমার কলেজে আমার মেয়েকে অপমান। কালকে সূর্য ওঠার আগে ওই নীরবের অস্তিত্ব এই শহর থেকে মুছে যাবে। অনন্যা, তুমি শান্ত হও। কাল থেকে ওই ছেলেটার তোমাকে ডিস্টার্ব করবে না। অনন্যা মনে মনে হাসল। সে জানে তার চাচার হাতের মুঠোয় পুরো শহর বন্দি। নীরবের মতো একটা নগণ্য ছেলের জীবন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তারা কেউ জানে না যে এই মুহূর্তে নীরব তার ডেরায় বসে মিস্টার আজাদের বাড়ির সিসিটিভি ফুটেজ লাইভ দেখছেন। নীরব তার হাতে থাকা ল্যাপটপের স্ক্রিনে আজাদ চৌধুরীর রাগী মুখটা দেখে মৃদু হাসল। সে জানতো এমনটাই হবে। শিকার যখন নিজেই শিকারীর জালে পা বাড়াতে চায় তখন শিকারীর কাজটা আরও সহজ হয়ে যায়। বাহ মিস্টার আজাদ,
আমার নামটা তাহলে আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত চলে গেছে। আপনাদের অতিথিয়তা গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। তবে মনে রাখবেন, যে জালে আপনারা আমাকে ধরার জন্য ভাবছেন, সেই জালে আসলে আপনারা নিজেরাই বন্দী হতে যাচ্ছেন। নীরব তার ফোনটা হাতে নিয়ে তার প্রধান সেনাপতিকে মেসেজ করল। প্রস্তুত থাকো, আজ রাতে মেহমান আসবে, তাদের আপ্যায়ন যেন কোনো কমতি না থাকে। নীরব আবার তার সেই মোটা ফ্রেমের চশমাটা চোখে দিয়ে একদম শান্ত ছাত্রের মতো বইয়ের পাতায় মন দিল। বাইরে রাত বাড়ছে আর সেই সাথে ঘনিয়ে আসছে এক প্রলয়ঙ্কারী রক্তক্ষয়ী সংঘাতের মুহূর্ত, যা আজাদ চৌধুরী বা আমিন চৌধুরী কখনো কল্পনা করতে পারছে না। সকালের রোদ আজ ক্যাম্পাসে অন্যরকম এক তপ্ত আভা ছড়িয়েছে। ভার্সিটির গেটে কালো রঙের এক সারি ল্যান্ড ক্রুজার এসে থামল। মাঝখানে গাড়ি থেকে যখন মিস্টার আজাদ চৌধুরী নামলেন, তখন চারপাশে নিরাপত্তা রক্ষীরা শটান দাঁড়িয়ে স্যালুট দিল। করিডোর দিয়ে হাঁটার সময় তার জুতো জোড়ার খটখট শব্দে পুরো ভবন যেন কাঁপছে। ছাত্রছাত্রীরা ভয়ে দুই পাশে সরে রাস্তা করে দিচ্ছে। অনন্যা তার চাচার পাশে দর্পভরে হাঁটছে। তার চোখে মুখে আজ এক নিষ্ঠুর জয়ের হাসি। আজ সে দেখাবে এই ভার্সিটির আসল মালিক কে আর নীরবের মতো তুচ্ছ ছেলেদের শেষ পরিণতি কে হয়। প্রিন্সিপাল সাহেব নিজের রুমের দরজায় দাঁড়িয়ে ঘামছেন। আজাদ চৌধুরীকে এভাবে হুট করে আসতে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আজাদ চৌধুরী রুমে ঢুকে প্রিন্সিপালের আরামদায়ক চেয়ারটায় দখল নিলেন। তিনি পায়ের ওপর পা তুলে বসলেন আর টেবিলের ওপর রাখা দামি ক্রিস্টাল পেপারওয়েটটা হাতে নিয়ে ভন ভন করে ঘোরাতে শুরু করলেন। তার চাহনি এতটাই তীক্ষ্ণ যে প্রিন্সিপাল সাহেব সামনে দাঁড়িয়ে আমতা আমতা করছেন। প্রিন্সিপাল সাহেব, শুনলাম কাল আমার মা অনন্যা এখানে খুব অপমানিত হয়েছে, আর সেই অপমানের নায়ক নাকি আপনাদের সেই তুচ্ছ গোল্ড মেডেলিস্ট ছাত্র নীরব। আমি সেই ছেলেটিকে একবার সামনাসামনি দেখতে চাই। তাকে এখনই আমার সামনে ডেকে পাঠান। আমি দেখতে চাই তার কলিজা কত বড় যে সে আজাদ চৌধুরীর ভাতিজির সাথে টেক্কা দেয়। প্রিন্সিপাল আর কথা বাড়ানোর সাহস পেলেন না। তিনি পিয়নকে পাঠালেন নীরবকে ডেকে আনতে। পুরো রুমে এক ভারী নিস্তব্ধতা বিরাজ করছে। অনন্যা এক কোণে দাঁড়িয়ে তার নখ খুঁড়ছে আর তার মনে মনে ভাবছে, আজ নীরবের পা ধরে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। ঠিক 10 মিনিট পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। অত্যন্ত ধীর পায়ে রুমে প্রবেশ করল নীরব। তার পরনে সেই একই সাধারণ নীল শার্ট, চোখে চশমা, কিন্তু আজ তার হাঁটার ধরনে কোথাও যেন একটা অদৃশ্য আভিজাত্য মিশে আছে, যা আগে কেউ খেয়াল করেনি। মিস্টার আজাদ চৌধুরী পেপারওয়েটটা ঘোরানো থামিয়ে স্থির দৃষ্টিতে নীরবের দিকে তাকালেন। তিনি আশা করেছিলেন ছেলেটা রুমে ঢুকে ভয়ে কাঁপতে কাঁপতে তার পায়ে পড়বে অথবা থরথর করে ক্ষমা চাইবে, কিন্তু নীরব যা করলো তাতে আজাদের মতো অভিজ্ঞ অপরাধ জগতের সম্রাটে চমকে গেলেন। নীরব সোজা আজাদের সামনে গিয়ে দাঁড়ালো। তার মেরুদণ্ড একদম সোজা, চোখের দৃষ্টিতে এক বিন্দু ভয় নেই। সে আজাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা মৃদু কিন্তু রহস্যময় হাসি দিল। তার এই স্থিরতা সাধারণ কোনো ছাত্রের হওয়ার কথা নয়। তো তুমি সে বিখ্যাত নীরব, কাল খুব বাহাদুরি দেখিয়েছ শুনলাম। আমার সামনে এভাবে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে তোমার ভয় করছে না? তুমি কি জানো আমি কে? এই শহরের মানুষ আমার ছায়া দেখলেও রাস্তা পরিবর্তন করে, আর তুমি আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছো। তোমার এই স্পর্ধা তো আমাকে অবাক করছে। নীরব কোনো উত্তর দিল না। সে বরং টেবিলের ওপর রাখা সেই পেপারওয়েটটার দিকে তাকালো, যা আজাদ চৌধুরী হাত দিয়ে চেপে ধরে আছেন। নীরব অত্যন্ত ধীর স্থির ভাবে টেবিলের উপর 2 হাত রাখলো এবং একটু ঝুঁকে আজাদের মুখের খুব কাছে চলে এলো। তার এই অদ্ভুত অ্যাটিটিউড দেখে রুমের ভেতরে থাকা অনন্যা আর প্রিন্সিপাল শিউরে উঠলেন। মিস্টার আজাদ চৌধুরী নিজেও ভেতরে ভেতরে কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করলেন, কারণ এই ছেলের চোখের গভীরে তিনি এমন এক ধরনের অন্ধকার দেখতে পাচ্ছেন যা কেবল তার নিজের জগতের মানুষের মধ্যেই থাকে। মিস্টার আজাদ চৌধুরী, সম্মান জিনিসটা অর্জন করতে হয়, জোর করে আদায় করা যায় না। আপনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হতে পারেন, কিন্তু এই রুমে আমি একজন ছাত্র আর আপনি একজন অভিভাবক মাত্র। আর ভয়ের কথা বলছেন, ভয় তো তারাই পায় যাদের হারানোর কিছু থাকে। আমার কাছে জ্ঞান ছাড়ার কিছু নেই, তাই হারানোর ভয়ও নেই। আপনার পেপার ওয়েটটা খুব সুন্দর, তবে এটা খুব সাবধানে গোটাবেন, কারণ ভারসাম্য নষ্ট হলে তো এটা হাত থেকে পড়ে আপনার নিজের টেবিলটাই ভেঙে দিতে পারে। নীরবের কথাগুলো ছিল যেন তপ্ত সীসার মতো। মিস্টার আজাদ চৌধুরী ভেতরে ভেতরে
প্রচণ্ড ইমপ্রেসড হলেন। তিনি তার জীবনে অনেক বড় বড় ডন আর খুনি দেখেছেন, কিন্তু এই 20-22 বছরের একটা সাধারণ ছেলের মধ্যে এমন অকুতোভয় মানসিকতা তিনি আগে কখনো দেখেননি। নীরবের কণ্ঠস্বর ছিল একদম নিচু, কিন্তু তাতে এক অমোঘ কমান্ড ছিল। অনন্যা রেগে গিয়ে কিছু বলতে চাইল, কিন্তু আজাদ চৌধুরী হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তিনি অবাক হয়ে ভাবছেন, এই ছেলেটা যদি সত্যি সাধারণ হতো তবে তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস পেত না। সাবাস, আমি ইমপ্রেসড। তোমার সাহস আছে ছেলে। আমার সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ এভাবে যুক্তি দিয়ে কথা বলেনি। কিন্তু মনে রেখো নীরব, সাহসের সাথে যদি ক্ষমতা না থাকে তবে সেই সাহস আত্মহত্যার নামান্তর। আমি চাইলে এই মুহূর্তেই তোমার ক্যারিয়ার আর তোমার জীবন শেষ করে দিতে পারি। তবুও কেন জানি তোমার এই অ্যাটিটিউড আমার ভালো লাগছে। তবে অন্যায়ের সাথে যা করেছ তার জন্য তোমাকে মাসুল দিতেই হবে। নীরব সোজা হয়ে দাঁড়ালো। সে তার চশমাটা এবার ঠিক করে নিয়ে আজাদের দিকে তাকিয়ে আবার সেই রহস্যময় হাসি দিল। সে জানে এই মুহূর্তে আজাদের পকেটে থাকা ফোনটা বাজার অপেক্ষায় আছে। যেখানে খবর আসবে সে তার সাম্রাজ্যের একটা বড় পিলার ভেঙে পড়ছে। নীরব যেন সেই ফোনের আওয়াজ শোনার জন্যই অপেক্ষা করছে। প্রিন্সিপাল সাহেব কিং কর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছেন এই অসম লড়াইয়ের দিকে। মাসুল তো সবাইকে দিতে হয় মিস্টার আজাদ। কেউ আজ দেয়, আবার কেউ কাল। আমি বরং আমার ক্লাসে যাই, প্রফেসর অপেক্ষা করছেন। আর হ্যাঁ, পেপার ওয়েটটা বেশি জোরে ঘোরাবেন না, আঙ্গুলে চোট লাগতে পারে। আচ্ছা স্যার। নীরব অত্যন্ত সাবলীলভাবে রুম থেকে বেরিয়ে গেল। তার প্রস্থানের দিকে তাকিয়ে রইলেন মিস্টার আজাদ চৌধুরী। তার মনে এক অদ্ভুত খটকা রাখলো, এই ছেলেটি কি সত্যিই কেবল একজন তুচ্ছ ছাত্র, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিচয়? আজাদ চৌধুরীর দীর্ঘ বছরের অপরাধী মস্তিষ্ক তাকে সাবধান করে দিয়েছে। এই নীরব নামের ছেলেটি আসলে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি, যার উপর পা রাখাটা হয়তো আজাদের জীবনের সব থেকে বড় ভুল হতে যাচ্ছে। প্রিন্সিপালের রুম থেকে নীরব বেরিয়ে আসার পর মিস্টার আজাদ চৌধুরী দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তার হাতের সেই ক্রিস্টাল পেপারওয়েটটা এখন স্থির। নীরবের সেই শীতল চাহনি আর অকুতোভয় কণ্ঠস্বর তার অভিজ্ঞ মগজে বারবার প্রতিধ্বনি হচ্ছে। তিনি জানেন এই শহরে তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস যাদের পুলিশ অফিসারদেরও নেই। আর সেখানে 20 বছরের একটা ছেলে তাকে ভারসাম্য নিয়ে জ্ঞান দিয়ে গেল। অনন্যা পাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছে, কিন্তু আজাদ চৌধুরী তাকে ইশারায় চুপ থাকতে বললেন। তার মানে হচ্ছে এই সাধারণ আবরণের নিচে কোনো এক গভীর রহস্য লুকিয়ে আছে, যা উন্মোচন করা জরুরি। রানা, ভেতরে এসো। দরজার আড়াল থেকে বেরিয়ে এলো রানা। রানা আজাদের সব থেকে বিশ্বস্ত এবং দুর্ধর্ষ গুপ্তচর, যে মানুষের ছায়ার মতো পেছনে লেগে থাকতে পারে অথচ কেউ টেরই পায় না। রানা আজাদের দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আজাদের চোখে এখন এক অদ্ভুত ধূর্ততা। তিনি রানাকে ইশারা করে কাছে ডাকলেন। রানা, ওই যে ছেলেটা যাচ্ছে, নাম নীরব। আর নারী বুড়ি সব আমার চাই। ও কোথায় থাকে, কার সাথে মেশে, রাতে কোথায় যায়, প্রতিটি মুহূর্তের খবর আমার টেবিলে থাকা চাই। ও যদি বাথরুমেও যায়, আমি জানতে চাই সে কতক্ষণ সেখানে ছিল। আমার মনে হচ্ছে এই ছেলেটা যা দেখাচ্ছে আসলে সে তা নয়। যাও, ওকে যোগে যোগে রাখো, তবে সাবধান, ও যেন বিন্দু মাত্র টের না পায় যে ওকে ফলো করা হচ্ছে। ও যদি সত্যি কোনো বড় মাছ হয় তবে তাকে জালে তুলতে সময় লাগবে। রানা একটা ছোট মাথা নেড়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। ওদিকে নীরব তখন ভার্সিটির করিডোর দিয়ে হাঁটছে। তার কাঁধে সেই পুরনো ঝোলা ব্যাগ। সে অনুভব করতে পারছে পেছনে কোনো এক জোড়া চোখে তাকে অনুসরণ করছে। মাফিয়া জগতের সম্রাট হওয়ার কারণে তার ইন্দ্রিয়গুলো সাধারণ মানুষের চেয়ে 1000 গুণ বেশি সজাগ। যে আয়নার মতো স্বচ্ছ জানালার কাচের প্রতিফলনে দেখতে পেল রানাকে। রানা খুব কৌশলে ভিড়ের মধ্যে মিশে তাকে ফলো করছে। নীরব মনে মনে হাসল। সে জানতো মিস্টার আজাদ চৌধুরী তাকে এত সহজে ছেড়ে দেবেন না। নীরব তার হাঁটার গতি একটু কমিয়ে দিল। সে জানতো এখন যদি সে কোনো ভুল পদক্ষেপ নেয় বা তার আসল আস্তানায় যায়, তবে সব শেষ হয়ে যাবে। তাকে এখন পৃথিবীর সব থেকে সাধারণ, সব থেকে অসহায় ছাত্রটি সেজে থাকতে হবে। সে ক্যান্টিনে গিয়ে সব থেকে সস্তা একটা রুটি আর ডাল অর্ডার করল। টেবিলের এক কোনায় বসে সে খুব মন দিয়ে একটা পুরনো ইকোনমিক্স বই পড়তে শুরু করল। রানা দূর থেকে ম্যাগনিফাইং লেন্সের মতো চোখ দিয়ে লক্ষ্য করছে নীরবের প্রতিটি মুভমেন্ট।
কিন্তু সে যা দেখছে তাতে সে নিজেও কিছুটা বিভ্রান্ত। রানা দেখেও নীরব তার ভাঙা সাইকেলটা নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে একটা বস্তি সদৃশ এলাকায় ছোট একটা টিনের চাল দেওয়া ঘরের সামনে থামলো। ঘরটা স্যাঁতসেঁতে আর জরাজীর্ণ। নীরব ঘরের ভেতরে ঢুকে তার গায়ের শার্টটা খুলে দড়িতে টাঙিয়ে রাখলো। সে এক বালতি জল নিয়ে যেই নিজের ঘর পরিষ্কার করতে শুরু করলো। রানার মনে হলো এমন একটা ছেলে কিভাবে মিস্টার আজাদের ফাইলের নাগাল পেল। এটা কি কেবলই মেধার জোর নাকি অন্য কিছু? রানা জানালার আড়ালে লুকিয়ে ছবি তুলছে আর ভিডিও করছে। নীরব জানতো রানা বাইরের ঝোপের আড়ালে লুকিয়ে আছে। সে ইচ্ছে করে ঘরে থাকা একটা পুরনো রেডিও চালালো এবং উচ্চস্বরে পরামুখস্থ করতে শুরু করলো, যেন সে একজন সাধারণ সংগ্রামী ছাত্র যে বিসিএস বা বড় কোনো চাকরির জন্য দিনরাত এক করে দিয়েছে। সে তার দামি স্মার্টফোনটা বিছানার তলায় একটা গোপন খোপে লুকিয়ে রেখেছে। তার হাতে এখন একটা পুরনো বাটন সেট ফোন। সে বারবার সেই ফোনে তার মায়ের সাথে কথা বলার ভান করছে এবং বলছে যে সে খুব কষ্টে আছে, টাকার খুব অভাব। রাত যখন গভীর হলো, রানা দেখল নীরব একটা মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছে, কারণ তার ঘরে নাকি বিদ্যুৎ নেই। রানার কাছে মনে হলো এই ছেলেটা সত্যি একজন অতি সাধারণ খ্যাত ছেলে, যার হয়তো মেধা আছে কিন্তু ক্ষমতা নেই। সে তার রিপোর্ট তৈরি করলো যে নীরব আসলে একজন সাধারণ দরিদ্র ছাত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু রানা চলে যাওয়ার ঠিক 5 মিনিট পর নীরবের অবয়ব আমূলে বদলে গেল। নীরব তার বিছানায় তলা থেকে সেই অত্যাধুনিক স্যাটেলাইট ফোনটা বের করল। এক নিমিষেই তার ঘরের ভেতরের দেয়ালের একটা অংশ সরে গেল, যেখানে লুকোনো আছে হাইটেক কম্পিউটার সিস্টেম। সেই স্ক্রিনে দেখলো রানা আজাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছে। নীরবের মুখে সেই পরিচিত নিষ্ঠুর হাসিটা ফিরে এলো। সে তার সেকেন্ড ইন কমান্ডকে কল করল। রানা ফিরে গেছে। আজাদ চৌধুরীকে বিশ্বাস করানো গেছে যে আমি কেবলই একজন নগণ্য ছাত্র। এখন আমাদের নজরদারি আরও বাড়াতে হবে। আজাদের সব থেকে কাছের মানুষগুলোর উপর নজর রাখো। ওরা ভাবছে আমি ওদের জালে আটকে পড়েছি, কিন্তু ওরা জানে না যে আমি নিজেই এই জাল বিছিয়েছি। আগামী কয়েকদিন আমি ভার্সিটিতে আরও বেশি খেয়ে তার বেচারা সেজে থাকবো। অনন্যা যখন আমাকে অপমান করবে, আমি চাই ওরা যেন আমাকে নিয়ে একদম নিশ্চিত হয়ে যায়। বাঘ যখন শিকার করতে আসে, তখন সে গাছের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। আমিও ঠিক তাই করছি। নীরব আবার সব গুছিয়ে ফেলল। সে মোমবাতিটা নিভিয়ে দিল এবং অন্ধকারের মধ্যে তার সে তীক্ষ্ণ চোখ দুটো জলজল করতে লাগলো। সে জানে আগামী কয়েকটা দিন তার জীবনের সব থেকে বড় পরীক্ষা। একদিকে ভার্সিটির সেই তুচ্ছ অপমান আর অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের সিংহাসন ধরে রাখা। কিন্তু নীরব দমে যাওয়ার পাত্র নয়। সে জানে কিভাবে নিজের ব্যক্তিত্বকে হাজারো পর্দার আড়ালে ঢেকে রাখতে হয়। কাল সকালে সে আবার সেই পুরনো সাইকেল নিয়ে ভার্সিটিতে যাবে, আবার অনন্যার বিদ্রূপ শুনবে এবং আবার সেই চশমার আড়ালে নিজের ক্রোধকে চেপে রাখবে। কারণ শিকারীর সব থেকে বড় গুণ হলো ধৈর্য। রাত যত গভীর, শহরের আলো নিভে এলেও অপরাধ জগতের অন্ধকার গড়িগুলো এখন জেগে উঠেছে। মিস্টার আজাদ চৌধুরী তার পরিচিত আভিজাত্য ছেড়ে ফেলে সাধারণ একটা পোশাকে ডকইয়ার্ডের এক পরিত্যক্ত গুদামের সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। গুদামের ভেতরে টিমটিমে একটা আলো জ্বলছে, আর সেখানে ছায়ার মতো বসে আছেন এক রহস্যময় ব্যক্তি। ওদিকে গুদামের ছাদের খুলগুলি নিয়ে নীরব তার অত্যাধুনিক লিসেনিং ডিভাইস সেট করে সব রেকর্ড করতে শুরু করল। আমি এসে গেছি। চারপাশটা একদম পরিষ্কার, কেউ আমাদের দেখেনি। আপনাকে এইভাবে এই ভাঙাচোরা জায়গায় ডাকার জন্য আমি লজ্জিত, কিন্তু পরিস্থিতি এখন আর আগের মতো নেই। আমাদের উপর নজর রাখা হচ্ছে। আজাদ, তোমার লজ্জিত হওয়ার চেয়ে লজ্জিত হওয়া উচিত তোমার অযোগ্যতার জন্য। আমার সময় খুব দামি। আমাকে এখানে ডেকে আনার পেছনে যদি শক্ত কোনো কারণ না থাকে, তবে মনে রেখো এই অন্ধকার থেকে তুমি আর কোনো দিন আলোতে ফিরতে পারবে না। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। বস, আসলে সমস্যাটা আমার কলেজে শুরু হয়েছে। নীরব নামে সেই ছেলেটা, সে সাধারণ কেউ নয়। সে আমার এমন সব ফাইল হ্যাক করেছে যা পাওয়ার কথা নয়। আমার ভয় হচ্ছে আমাদের প্রজেক্ট রেড ড্রাগন যদি তার নজরে পড়ে যায়, তবে পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ছেলেটা দেখতে একদম বেচারা, কিন্তু ওর বুদ্ধি শয়তানের চেয়েও বেশি। একটা বাচ্চা ছেলের ভয়ে তুমি কাঁপছো আজাদ? যাকে তোমরা খেদ বলে হাসাহাসি করো, তার কাছে কি এমন জাদু আছে যে সে আমার এই বছরের পর বছর ধরে বানানো নেটওয়ার্ক ভেঙে দেবে?
নাকি তুমি বুড়ো বয়সে তোমার সাহস হারিয়ে ফেলেছ? আমি তোমাকে এই সাম্রাজ্যের দায়িত্ব দিয়েছি শাসন করার জন্য, ভয় পাওয়ার জন্য নয়। না বস, আপনি ওকে দেখেননি। ওর চাহানি আর কথা বলার ধরন একদম আলাদা। ও যেন আগে থেকেই জানে আমি কি করতে যাচ্ছি। আমি ওকে মারার লোক পাঠিয়েছিলাম, কিন্তু আমার লোকেরা মাঝপথেই নিখোঁজ হয়ে গেছে। এটা কি কাকতালীয় হতে পারে? আমার মনে হচ্ছে ও একা নয়, ওর পেছনে বড় কোনো আন্তর্জাতিক শক্তি কাজ করছে। হতে পারে কোনো আন্ডার কভার এজেন্সি। শোনো আজাদ, আমার প্রজেক্ট রেড ড্রাগনের পেছনে আমি কোটি কোটি ডলার ঢেলেছি। এটা শুধু ব্যবসা নয়, এটা আমার টিকে থাকার লড়াই। আগামী শুক্রবার পোর্টে যে কন্টেনার আসবে, সেখানে আমাদের সবথেকে বড় চালানের চালান থাকবে। ওই চালানটা যদি মিস হয়, তবে তোমার এই আজাদ চৌধুরী নামটা পৃথিবীর ম্যাপ থেকে মুছে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। ওই নীরব ছেলেটাকে যদি তুমি কন্ট্রোল করতে না পারো, তবে ওকে চিরতরে চুপ করিয়ে দাও। এই শহরে দয়া দেখানোর কোনো জায়গা নেই। আমি চেষ্টা করছি বস, কিন্তু ও যদি সত্যি অন্য কোনো বড় মাফিয়া গ্রুপের লোক হয় বা কোনো আন্ডার কভার রিসেন্ট, আমি ওর গতিবিধি বুঝতে পারছি না। আর রানা ওকে ফলো করছে, কিন্তু ও সারাটা দিন শুধু বই নিয়ে পড়ে থাকে। ও যেই হোক না কেন, শুক্রবারের আগে ওকে ব্যস্ত রাখো। তোমার মেয়ে অনন্যাকে বলো ওর পেছনে লাগতে। ওকে ইমোশনালি বা মানসিকভাবে ট্র্যাপ করো। একটা অল্প বয়সী মেধাবী ছেলেকে কাবু করার অনেক নরম রাস্তা আছে, কিন্তু মনে রেখো আজাদ, এটা আমার শেষ সতর্কবার্তা। প্রজেক্ট রেড ড্রাগন সফল হওয়া চাই। আমার পরিচয় যেন কোনোভাবেই এই সাধারণের সামনে না আসে। নীরব ছাদের ওপর শুয়ে প্রতিটি কথা নিজের ডিভাইসে সেভ করে নিল। রিপন চৌধুরী নামটা শুনেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে জানত না যে মিস্টার আজাদের মাথায় ওপর এমন একজন ব্যক্তি বসে আছে যে পুরো আন্তর্জাতিক রুটের মাফিয়া ডিল কন্ট্রোল করে। রিপন চৌধুরী গুদাম থেকে বেরিয়ে একটি কালো গ্লাস লাগানো বুলেট প্রুফ গাড়িতে করে দ্রুত প্রস্থান করলেন। নীরব জুম করে তার হাতের সেই অদ্ভুত আংটিটার দিকে ছবি তুলে নিল। রিপন চৌধুরী নামটা তো বেশ দামি। মিস্টার আজাদ, আপনি পাচ্ছেন আপনি শিকারী, কিন্তু আপনি যে রিপন চৌধুরীর হাতের পুতুল তা কি আপনি জানেন? প্রজেক্ট রেড ড্রাগন এই শুক্রবার রাত 12টা হবে আপনাদের শেষ রাত। আপনারা অনন্যাকে দিয়ে আমাকে ট্র্যাপ করবেন, ভালো, আমি সেই ফাঁদে পা দেব, কিন্তু চালটা ছিঁড়ব আমি নিজের হাতে। রানা, এখনই আসো আমার কাছে। সব শুনলে তো? কাল সকালেই অনন্যাকে বলবে নীরবের সাথে এমন নাটক করতে যেন কলেজে অন্য কিছু ভাবার সময় না পায়। ওকে বন্ধুত্বের টোপ দাও, প্রয়োজনে ভালোবাসার নাটক করো। আমাদের শুক্রবার পর্যন্ত সময় দরকার। আজাদ চৌধুরী সেখান থেকে চলে যাওয়ার পর নীরব গুদাম থেকে বের হয়ে এলো। সে তার ফোনের এনক্রিপ্টেড চ্যানেলে মেসেজ পাঠালো, টার্গেট কনফার্মড, রিপন চৌধুরী ইজ ইনভলভড। শুক্রবার রাত 12টা, পোর্ট এলাকা ব্লক করো, বড় মাছ জালে উঠতে যাচ্ছে। নীরব আবার তার সেই পুরনো সাইকেলে উঠে বসল। সে জানে কাল সকালে তাকে আবার সেই ইনোসেন্ট ফেস করে ভার্সিটিতে গিয়ে অনন্যার বিরক্তি সহ্য করতে হবে, কিন্তু সে এখন মানসিকভাবে প্রস্তুত। তার এই নীরবতাই হবে আজাদের পতনের আগাম সংকেত। সকালের রোদটা আজ ক্যাম্পাসে অন্যরকম এক মায়াবী আভা ছড়িয়েছে। পাখিদের কিচিরমিচির আজ ছাত্রছাত্রীদের কোলাহলে ভার্সিটি প্রাঙ্গণ মুখরিত, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে যে কত বড় এক ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে তা সাধারণ কেউ বুঝতেই পারছে না। মিস্টার আজাদ চৌধুরী আর রিপন চৌধুরীর নির্দেশে অনন্যা আজ সম্পূর্ণ বদলে গেছে। তার পরনে আজ কোনো উগ্র আধুনিক পোশাক নেই, বরং সে একটা নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। চুলগুলো খুব সাধারণভাবে বাঁধা, আর চোখে মুখে মেকি এক অনুশোচনার ছাপ। সে তার দামি স্পোর্টস কারটা দূরে পার্ক করে পায়ে হেঁটে ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ালো। তার বন্ধুদের দল আজ তার পাশে নেই, কারণ আজ তাকে একা একাই সেই বিষাক্ত টোপটা ফেলতে হবে। ওদিকে নীরব তার পুরনো মরিচার ধরা সাইকেলটা চালিয়ে গেটের ভেতর দিয়ে প্রবেশ করল। তার কাঁধে সেই পুরনো তালি দেওয়া ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা। যে দূর থেকেই দেখতে পেল অনন্যা গেটের পাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। নীরব মনে মনে হাসল। সে কাল রাতেই রিপন চৌধুরীর মুখ থেকে শুনেছে যে অনন্যাকে দিয়ে তাকে ট্র্যাপ করার চেষ্টা করা হবে। নীরব ভাবল, শিকারী যখন নিজেই শিকার হওয়ার জন্য সেজেগুজে দাঁড়িয়ে থাকে, তখন শিকারীর কাজটা অনেক সহজ হয়ে যায়।
সে একদম নির্বিকার মুখে সাইকেলটা চালিয়ে অনন্যার পাশ কাটিয়ে চলে যেতে চাইল। নীরব, একটু শোনো প্লিজ, একবার দাঁড়াও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। নীরবের কানে আওয়াজটা পৌঁছালেও সে এমন ভান করলো যেন সে খুব অবাক হয়েছে। সে সাইকেলটা থামিয়ে একদম কাছুমাছু হয়ে অনন্যার দিকে তাকালো। তার চোখে মুখে ভয়ের অভিনয়টা এতটাই নিখুঁত যে অনন্য এক মুহূর্তের জন্য ভাবলো এই ছেলেটাকে সত্যি সেই ব্যক্তি যে কাল মিস্টার আজাদের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। নীরব তার চশমাটা নাকের উপর একটু ছেড়ে দিল। জি, অনন্যা আপু কিছু বলবেন? আমি কি কোনো ভুল করেছি? কালকের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আমি তো আসলে বুঝতে পারিনি যে ওই ফাইলগুলো এত পার্সোনাল। আমি স্রেফ একজন সাধারণ ছাত্র, ভুল করে এগুলো দেখে ফেলেছি। প্লিজ আমাকে আর অপমান করবেন না। অনন্যা তার চোখের কোণায় কৃত্রিম এক ফোঁটা জল এনে নীরবের খুব কাছে গিয়ে দাঁড়ালো। সে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন সে নিজের কৃতকর্মের জন্য ভীষণ লজ্জিত। তার কণ্ঠস্বরে এখন আগের সেই দম্ভ নেই, বরং এক অদ্ভুত মায়া মিশিয়ে সে জাল বেছাতে শুরু করলো। না নীরব, তুমি ভুল করনি, ভুলটা ছিল আমার। আমি অহংকারে অন্ধ হয়ে তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি। তোমার মেধা আর সাহসের সম্মান করার বদলে আমি তোমাকে ছোট করেছি। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। বাবার চাচার শাসন আর আমার নিজের বিবেকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কি তোমার বন্ধু হতে পারি না? আমি চাই আমরা আমাদের সব পুরনো তিক্ততা ভুলে গিয়ে একটা নতুন শুরু করি। তুমি কি আমাকে ক্ষমা করবে না? অনন্যার এই নাটক দেখে নীরব ভেতরে ভেতরে অট্টহাসি দিচ্ছিল। সে জানতো যে এই কোমল আচরণের পেছনে আসলে কালকে সেই রেড ড্রাগন প্রজেক্ট বাঁচানোর মরিয়া চেষ্টা লুকিয়ে আছে। কিন্তু বাইরে সে একদম গলে যাওয়ার মতো চেহারা করল। সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল, যেন সে একজন বড় মাপের সুন্দরী মেয়ের বন্ধুত্বের অফারে খুব লজ্জা পেয়েছে। আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আপনি তো বড় মানুষের মেয়ে, আমি তো নগণ্য একজন ছাত্র। আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে আমি না করার কে? তবে আমার মতো খ্যাত ছেলের সাথে বন্ধুত্ব করলে আপনার সম্মান থাকবে তো? আপনার বন্ধুরা যদি আবার হাসাহাসি করে? কেউ হাসবে না নীরব। আমি কাল সবার সামনে বলে দেব যে তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু। চলো আজ আমরা একসাথে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করি। আমি আসলে তোমার মতো মেধাবী হতে চাই। আমাকে কি একটু সাহায্য করবে? আমার পড়াশোনা অনেক গ্যাপ আছে। তুমি পাশে থাকলে আমি হয়তো ভালো রেজাল্ট করতে পারবো। নীরব সানন্দে রাজি হয়ে গেল। তারা দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলো লাইব্রেরির দিকে। পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা হা করে তাকিয়ে দেখছে অদ্ভুত জোরে। যে অনন্যা কাল পর্যন্ত নীরবকে ঘৃণা করত, সে আজ নীরবের হাত ধরে গল্প করতে করতে হাঁটছে। রানা দূর থেকে বাইনোকুলার দিয়ে সব দেখছে আর মিস্টার আজাদকে আপডেট দিচ্ছে। মিস্টার আজাদ চৌধুরী তার অফিসে বসে তৃপ্তির হাসি হাসছেন। তিনি ভাবলেন এই তো কাজ হয়ে গেছে। একটা কাঁচা বয়সের ছেলেকে বশ করার জন্য একটা নারী সুলভ মায়া আর বন্ধুত্বের অভিনয়ই যথেষ্ট। লাইব্রেরিতে গিয়ে অনন্যা বই খুলে বসলো ঠিকই, কিন্তু তার পুরো নজর ছিল নীরবের ওপর। সে চেষ্টা করছিল নীরবের ফোনের পাসওয়ার্ড বা তার অন্য কোনো গোপন তথ্য চুরি করতে, কিন্তু নীরব ছিল তার থেকেও অনেক বেশি ধূর্ত। সে এমন এক দামি ফোন টেবিলের উপর রাখলো যা দেখলে মনে হয় অতি সাধারণ। পড়ার ফাঁকে ফাঁকে অনন্যা খুব আদুরে গলায় নীরবের বাড়ি এবং তার বাবা মা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে লাগলো। সে চাচ্ছিল নারীদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে। নীরব, তোমার বাড়িতে আর কে কে আছে? তুমি কি প্রতিদিন ওই পুরনো সাইকেলে যাতায়াত করো? তোমার খুব কষ্ট হয় না? চাইলে আমার গাড়িতে করে তোমাকে ড্রপ করে দিতে পারি। আর হ্যাঁ, এই শুক্রবার রাতে আমাদের বাসায় একটা ছোট্ট পার্টি আছে। আমি চাই তুমি সেখানে আসো। আমার বাবার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। তিনি তোমার মতো ট্যালেন্টেড ছেলেদের খুব পছন্দ করেন। নীরব বুঝতে পারলো যে শুক্রবারের পার্টিটা দাওয়াতটা আসলে তাকে ব্যস্ত রাখার একটা কৌশল, কারণ ওই দিন রাতেই পোর্টে সেই ভয়ঙ্কর অস্ত্রের চালান আসবে। রিপন চৌধুরী আর মিস্টার আজাদ চায় নীরব যেন এই রাতে অনন্যার সাথে পার্টিতে মজে থাকে আর তাদের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। নীরব তার চশমার আড়াল থেকে অনন্যার দিকে তাকিয়ে মনে মনে বলল, অনন্যা, তুমি যে জালে আমাকে আটকাতে চাইছো, সেই জালেই আমি তোমাদের সবাইকে একসাথে ধরবো। শুক্রবার? আচ্ছা, আমি চেষ্টা করবো আসার। তবে আমার তেমন কোনো দামি পোশাক নেই তো, তাই একটু দ্বিধে আছি। আর আপনার বাবা মিস্টার আজাদ চৌধুরী কি আমাকে পছন্দ করবেন? তিনি তো কাল
আমার উপর খুব রেগেছিলেন। আমি খুব সাধারণ মানুষ। অনন্যা আপু, বড়দের ভিড়ে আমি হারিয়ে যাব না তো? একদম না নীরব, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই রাতটা তোমার জীবনের সব থেকে স্মরণীয় রাত হবে। কোনো ড্রেসের চিন্তা করো না, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব। তুমি শুধু আসবে, এটাই আমার অনুরোধ। আমরা অনেক মজা করব, গান শুনবো আর গল্প করব। তুমি আসবে তো, কথা দাও? নীরব খুব লাজুক ভঙ্গিতে অনন্যার দিকে তাকিয়ে মাথা নাড়ল। সে কথা দিল যে সে আসবে। অনন্যা তখন বিজয়িনীর মতো হাসল। সে ভাবল সে সফল হয়েছে, কিন্তু সে জানে না যে নীরব আসলে তার প্রতিটি কথা রেকর্ড করে নিচ্ছে এবং তার টিমের কাছে সংকেত পাঠাচ্ছে। সারাটা দিন নীরব অনন্যার সাথে একদম সাধারণ বন্ধুর মতো কাটালো। সে অনন্যাকে অঙ্ক বুঝিয়ে দিল, তার সাথে নোটস শেয়ার করলো এবং ক্যান্টিনে বসে অনন্যার দেওয়া কফি পান করলো। রানা তার রিপোর্টে লিখে পাঠালো নীরব পুরোপুরি চাপে পড়েছে। ও এখন অনন্যার প্রেমে পাগল। বিকেলের দিকে নীরব এখন যখন সাইকেল নিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হলো, অনন্যা আবার তার কাছে এলো। সে নীরবের হাতটা আলতো করে স্পর্শ করলো, যা দেখে যে কেউ মনে করবে তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। অনন্যা চাচ্ছিল নীরবকে মানসিকভাবে এমন এক ঘোরের মধ্যে রাখতে যাতে সে অন্য কিছু চিন্তা করার সুযোগ না পায়। সাবধানে যেও নীরব। আর হ্যাঁ, কালকেও কিন্তু আমরা একসাথে লাঞ্চ করব। তোমার জন্য আমি বাসা থেকে খাবার নিয়ে আসবো। ভালো থেকো বন্ধু। অনন্যা চলে যাওয়ার পর নীরব তার সাইকেলের প্যাডেলে চাপ দিল। তার চেহারার সেই মায়া ভরা ভাবটা মুহূর্তেই উবে গেল। সে তার পকেট থেকে একটা ছোট স্ক্যানার বের করলো, যা অনন্যার হাতে স্পর্শ থেকে তার ডিএনএ বা অন্য কোনো ট্রেস নেওয়ার ক্ষমতা রাখে। সে দ্রুত তার গোপন আস্তানায় ফিরে এলো। ঘরের ভেতরে ঢুকেই সে তার দামি খোরস ছেড়ে ফেলল। তার সেকেন্ড ইন কমান্ড ফাহিম ল্যাপটপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বস, অনন্যা তো দেখছি খুব ভালো অভিনয় করে। ও ভাবছে আপনি সত্যিই ওর প্রেমে পড়েছেন। শুক্রবারের পার্টির দাওয়াত কি আপনি গ্রহণ করবেন? এটা তো স্পষ্ট একটা ফাঁদ। ফাঁদ তো বটেই ফাহিম, কিন্তু ওই কাদাটাই আমার জন্য তুরবের তাস। ওরা ভাবছে আমি পার্টিতে অনন্যার সাথে থাকবো, আর ওদিকে মিস্টার আজাদ আর রিপন চৌধুরী পোর্টের চালান খালাস করবে, কিন্তু আমি পার্টিতেও থাকবো আবার পোর্টেও থাকবো। শুক্রবার রাত 12টা। ওই দিন এই শহরের আকাশ রক্তের মতো লাল হবে, না হয় অনন্যার বিনাশ হবে। অনন্যাকে বিশ্বাস করতে দাও যে আমি ওর বন্ধু। যত বেশি ও আমাকে বিশ্বাস করবে, ওদের পরিকল্পনা তত তাড়াতাড়ি আমার হাতে চলে আসবে। প্রজেক্ট রেড ড্রাগনের শেষ সময় ঘনিয়ে আসছে। নীরব তার গায়ের সাধারণ শার্টটা খুলে দামি মাফিয়া জ্যাকেটটা পরে নিল। তার টেবিলের ওপর রাখা ম্যাপে সে লাল কালি দিয়ে পোর্টের এলাকাটা গোল করল। তার চোখের সেই শীতলতা এখন আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে। অনন্যা বা আজাদ চৌধুরী কেউ জানে না যে এই সাধারণ খ্যাত ছেলেটার একটা ইশারায় শুক্রবার রাতে পুরো শহর অচল হয়ে যেতে পারে। নীরব তার ল্যাপটপের স্ক্রিনে অনন্যার বাসার লেআউট দেখতে লাগলো। সে জানে কোথায় ফাঁদ পাতা আছে আর কোথায় তাকে আক্রমণ করতে হবে। রাত বাড়ছে, আর সেই সাথে বাড়ছে এক চরম উত্তেজনাকর মুহূর্তের প্রতীক্ষা। শুক্রবার রাত, আকাশটা আজ মেঘলা, যেন কোনো এক অশুভ সংকেত দিচ্ছে। মিস্টার আজাদ চৌধুরী বিশাল বাংলো আজ আলোয় ঝলমল করছে। দামি দামি গাড়ি এসে থামছে গেটের সামনে। শহরের বড় বড় ব্যবসায়ী, দুর্নীতিবাজ নেতা আর আন্ডারওয়ার্ল্ডের রাঘব বোয়ালরা আজ এখানে আমন্ত্রিত। অনন্যা আজ একটি রক্তলাল রঙের লাভ দামি গাউন পরেছে। তার ঠোঁটে এক বিজয়ী হাসি। সে জানে আজ রাতেই সে সেই খ্যাত ছেড়ে নীরবকে চিরতরে তার হাতের পুতুলে পরিণত করবে। ওদিকে পোর্টে তখন রিপন চৌধুরীর নির্দেশে প্রজেক্ট রেড ড্রাগনের চালান খালাস করার প্রস্তুতি চলছে। অনন্যার দায়িত্ব হলো নীরবকে এই পার্টিতে আটকে রাখা। নীরব আজ পার্টিতে এলো একদম সাধারণ একটা শার্ট আর প্যান্ট পরে। তার চোখে সেই একটা মোটা চশমা। সে যখন বাংলোর ভেতরে ঢুকলো তখন চারপাশের অভিজাত মানুষেরা তাকে দেখে নাক সিটকালো। কিন্তু অনন্যা দ্রুত এগিয়ে এসে নীরবের হাত জড়িয়ে ধরো। সে সবাইকে বুঝিয়ে দিল যে নীরব আজ তার বিশেষ অতিথি। নীরব খুব নাজুক আর ভীতু হওয়ার ভান করে অনন্যার পাশে পাশে হাঁটছে, কিন্তু তার পকেটে থাকা একটি সূক্ষ্ম স্ক্যানার অনবরত চারপাশের সিগন্যাল জ্যাম করার চেষ্টা করছে আর ভেতরের গোপন কথোপকথন রেকর্ড করছে। এসো নীরব, আজ তোমাকে আমার বাবার বিশেষ বন্ধুদের সাথে পরিচয় করে দেব। ভয় পেও না, আজ রাতটা শুধু তোমার আর আমার। এই দেখো ড্রিঙ্কস, একটু ট্রাই করো। নীরব খুব কাঁচুমাচু হয়ে জুসের গ্লাসটা হাতে নিল।
সে দেখতে পেল মিস্টার আজাদ চৌধুরী এক কোণায় দাঁড়িয়ে রিপন চৌধুরীর সাথে নিচু স্বরে কথা বলছেন। রিপন তার চশমার ফ্রেমের ভেতর লুকানো ক্যামেরা দিয়ে তাদের প্রতিটি মুভমেন্ট ক্যাপচার করছে। অনন্যা তাকে নাচানোর চেষ্টা করল, কিন্তু নীরব বারবার পিছিয়ে যাচ্ছিল, যেন সে এসব পরিবেশে একদমই অভ্যস্ত নয়। অনন্যা হাসতে হাসতে তাকে দোতলার একটা বিশেষ কামরার দিকে নিয়ে গেল। সে বলল সেখানে নীরবের জন্য একটা সারপ্রাইজ আছে। নীরব, তুমি এখানে বসো, আমি আসছি। এই ল্যাপটপটা দেখেছো? এখানে আমাদের কলেজের কিছু পুরনো ভিডিও আছে, তুমি চাইলে দেখতে পারো। আমি জাস্ট ফ্রেশ হয়ে আসছি। অনন্যা ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দিল। সে ভাবল নীরব এখন ল্যাপটপে ভিডিও দেখে মজে থাকবে, কিন্তু নীরব জানতো এটাই সেই সময়। সে দ্রুত ল্যাপটপটা নিজের আয়ত্তে নিল। অনন্যা ভুল করে তার পার্সোনাল হার্ড ড্রাইভটা ল্যাপটপের সাথে কানেক্ট করে রেখে গেছে। নীরব যখন ড্রাইভের ভেতরে ঢুকলো তখন তার চোখ কপালে উঠে গেল। সেখানে কোনো কলেজের ভিডিও নেই, বরং সেখানে আছে শত শত মেয়ের গোপন ভিডিও এবং মিস্টার আজাদের ড্রাগ সাপ্লাইয়ের লাইভ ম্যাপ। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সেখানে লাইভ স্ট্রিম হচ্ছে পোর্টের সেই কন্টেনারের ভেতর থেকে। নীরব দেখতে পেল কন্টেনারের ভেতরে অস্ত্রের বলদলে রাখা হয়েছে ছোট ছোট খাঁচায় বন্দি কিছু পাচার করা শিশু। প্রজেক্ট রেড ড্রাগন আসলে কোনো অস্ত্রের ডিল নয়, এটা ছিল মানব পাচারের এক বীভৎস পরিকল্পনা। অনন্যা এই জঘন্য কাজে তার বাবার প্রধান সহযোগী হিসেবে কাজ করছে। নীরব দাঁতে দাঁত চাপল। তার ভেতরে থাকা সেই শান্ত ছাত্রটি মুহূর্তের এক ভয়ঙ্কর দানবের রূপ নিল। তার ইনোসেন্ট ফেস এখন খুনের নেশায় লাল। রিপন চৌধুরী আর আজাদ চৌধুরী, তোমরা শুধু মাফিয়া নও, তোমরা মানুষও নও। শিশুদের নিয়ে এই ব্যবসা, আজ তোমাদের এই সাম্রাজ্য আমি শ্মশানে পরিণত করব। অনন্যা, তুমি ভেবেছিলে আমি তোমার জালে ফেসে গেছি, কিন্তু তুমি জানো না তুমি এক জ্যান্ত শয়তানকে নিজের ঘরে ডেকে এনেছো। নীরব তার জ্যাকেটের ভেতর থেকে একটি ছোট কালো রিমোট বের করল। সে একটি বোতাম টিপতেই পুরো বাংলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকে অন্ধকার আর আতঙ্কের চিৎকার। অনন্যা দৌড়ে এসে রুমের দরজা খুলল, কিন্তু সে যা দেখলো তাতে তার আত্মা কেঁপে উঠল। রুমের ভেতর সেই ভীতু নীরব আর নেই। অন্ধকারের মধ্যেই নীরবের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। নীরব তার হাতের ব্যাগ থেকে বের করলো একটি সাইলেন্সার লাগানো পিস্তল। নীরব, তুমি তুমি এসব কি করছো? তোমার কাছে বন্দুক কেন? তুমি তো একজন সাধারণ ছাত্র। গার্ডস গার্ডস কোথায় তোমরা? ওকে ধরো। অনন্যা চিৎকার করার আগেই নীরব এক ঝটকায় তার গলা চেপে ধরল এবং তাকে দেয়ালের সাথে গেঁথে ফেলল। নীরবের কণ্ঠস্বর এখন আর তোতলা বা লাজুক নয়, বরং তা কবরের মতো শীতল। সে অনন্যার কানে ফিসফিস করে বলল, অনন্যা, আমি সেই ব্যক্তি যার ভয়ে তোমার চাচা আজাদ চৌধুরী রাতে ঘুমোতে পারে না। আমি সেই গডফাদার। তোমার এই প্রজেক্টে রেড ড্রাগন আজ রাতেই শেষ হবে। অনন্যা ভয়ে কথা বলতে পারল না। নীরব তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল এবং রুম থেকে বেরিয়ে এলো। নিচে তখন হুড়োহুড়ি লেগে গেছে। মিস্টার আজাদের বডিগার্ডরা যখন নীরবকে থামানোর চেষ্টা করলো, তখন শুরু হলো নীরবের প্রথম বিধ্বংসী অ্যাকশন। নীরব অত্যন্ত ক্ষিপ্র গতিতে অন্ধকারের মধ্যে মুভ করতে লাগলো। তার প্রতিটি গুলি নিখুঁতভাবে শত্রুর বুক ভেদ করে যাচ্ছে। সে কোনো সাধারণ গুন্ডার মতো নয়, সে একজন প্রফেশনাল কিলারের মতো সবাইকে নিস্তেজ করে দিচ্ছে। কে তুমি? আমার বাড়িতে হামলা করে সাহস কার হলো? রানা, রানা কোথায় তুমি? আজাদ চৌধুরী অন্ধকারে চিৎকার করছিলেন। হঠাৎ একটি লাল লেজার লাইট আজাদের বুকের মাঝখানে স্থির হলো। নীরব সিঁড়ি দিয়ে নেমে আসছে, তার হাতে দুটি অটোমেটিক গান। তার চশমাটা সে খুঁড়ে মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। এখন আর তার কোনো লুকোচুরি নেই। সে আজাদের সামনে এসে দাঁড়ালো। আজাদের পা কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারলো এই সেই নীরব যাকে সে গত কয়েকদিন ধরে অবজ্ঞা করেছে। আজাদ চৌধুরী, আপনার সময় শেষ। আপনার বস রিপন চৌধুরীকেও আমি ছাড়ব না। পোর্টে আমার ছেলেরা অলরেডি পৌঁছে গেছে। এই কন্টেনার থাকা শিশুরা আজ মুক্ত হবে, আর আপনি এই দুচোখে বন্দী হবেন। ফাহিম, যেমন রান করো, কেউ যেন ওই বাড়ি থেকে বের হতে না পারে। অনন্যা তখন দোতলা থেকে টলমল পায়ে নিচে নেমে এলো। সে দেখলো তার বাবা আর চাচা নীরবের সামনে হাঁটুর উপর বসে আছেন। নীরব বাংলোর ড্রয়িং রুমের সেই দামি ঝাড়ল লণ্ঠনটার একটা গুলি করে তা ভেঙে ফেলল।
কাচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীরব আজাদের কপালে বন্দুকের নল ঠেকিয়ে শীতল গলায় বলল, খেলার তো মাত্র শুরু মিস্টার আজাদ। আমি আপনাদের মারব না। আমি আপনাদের এমন এক নরক দেখাবো যা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। অনন্যা, তুমি চেয়েছিলে না আমার সাথে বন্ধুত্ব করতে? এসো, আমার সত্যিকারের রূপটা একবার ভালো করে দেখে নাও। পুরো বাংলো তখন পুলিশ আর নীরবের নিজস্ব কমান্ডো বাহিনী দিয়ে ঘেরাও হয়ে গেছে। নীরব যখন বাংলো থেকে বেরিয়ে এলো, তার পেছনে তখন দাউ দাউ করে জ্বলছে আজাদের সেই পাপের প্রেসাদ। অনন্যা চিৎকার করে কাছে, কিন্তু কারো কোনো দয়া নেই। নীরব তার ব্ল্যাক বাইকে উঠে বসলো এবং হেলমেটটা পরে নিল। তার গন্তব্য এখন পোর্ট, যেখানে রিপন চৌধুরী তার শেষ মুহূর্তের লড়াই চড়ছে। মিস্টার আজাদের বাংলোর সেই ঝলমলে আলো এখন নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত। দামি ঝাড় লণ্ঠনের ভাঙা কাজগুলো মেঝেতে ছড়িয়ে আছে যেন একটা ধারালো হীরা। বিশৃঙ্খলা আর আর্তনাদের মধ্যে একটা ছায়ামূর্তি বিদ্যুতের গতিতে পুরো হল রুম তছনছ করে দিল। কেউ কিছু বোঝার আগেই আজাদের সশস্ত্র বডিগার্ডরা একের পর এক মেঝেতে লুটিয়ে পড়ছে। কারো ঘাড়ে আঘাত, কারো বুকে নিখুঁত বুলেটের ক্ষত। হামলাকারী কে, কোথা থেকে এলো আর কোথায় মিলিয়ে গেল তা বোঝার ক্ষমতা সেই মুহূর্তে কারো ছিল না। মিস্টার আজাদ চৌধুরী অন্ধকারের মধ্যে হাতড়াতে নিজের পিস্তলটা বের করার চেষ্টা করেন। তার কপালে তখন ঘাম বিন্দু জমেছে। তিনি চিৎকার করে রানাকে ডাকছেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। চারিদিকে শুধু ধোঁয়া আর বারুদের গন্ধ। হঠাৎ একজোড়া জলে চোখের আভা তার সামনে ভেসে উঠল, কিন্তু তারপরেই একটা প্রচণ্ড ধারালো শব্দ আর নীলচে আলো তাকে অন্ধ করে দিল। কে কে আছিস সেখানে? সামনে আয়, সাহস থাকলে আলোতে আয়। রিপন ভাই, আপনি কোথায়? রানা, ওকে ধর। ওদিকে দোতলার বারান্দায় এক কোণায় অনন্যা কুকড়ে বসে আছে। তার চোখ দুটো বিস্ফোরিত, মুখ হা হয়ে আছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে একটু আগে নিজের চোখে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছে। সে দেখেছে তার সেই বেচারা বন্ধু নীরব কিভাবে এক লহমায় দানব হয়ে উঠল। কিন্তু সেই দৃশ্যটা দেখার সাথে সাথেই তার মগজে এক প্রচণ্ড শক লেগেছে। যখন নীরব তার গলা চেপে ধরেছিল এবং অন্ধকারের সেই দানবীয় রূপটা প্রকাশ করেছিল, অনন্যার মস্তিষ্ক সেই চরম আতঙ্ক সইতে না পেরে স্তব্ধ হয়ে গেছে। সে এখন ফ্যালফ্যাল করে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সে কোনো এক দুঃস্বপ্ন দেখছে, যেখানে কোনো চেনা মুখ নেই, শুধু আছে এক জোড়া খুনির চোখ। রিপন চৌধুরী নিজের ট্যাকটিক্যাল ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে চারপাশ দেখার চেষ্টা করলেন, কিন্তু তিনি যা দেখলেন তাতে তার বহু বছরের অপরাধী জীবনের অভিজ্ঞতা হার মেনে গেল। তার সব থেকে দক্ষ 5 জন শার্প শুটার মেঝেতে পড়ে আছে, অথচ কেউ একটা ট্রিগার চাপার সুযোগও পায়নি। এটা কোনো সাধারণ মাফিয়া হামলা নয়, এটা কোনো এক অদৃশ্য প্রেতাত্মার কাজ। রিপন চৌধুরীর মতো শক্ত হৃদয়ের মানুষও আজ থরথর করে কাঁপতে শুরু করেন। আজাদ, এখান থেকে পালাও। এটা কোনো মানুষের কাজ না। যেই হামলা করেছে সে আমাদের হাতের নাগালের বাইরে। ও সব জানে, ও আমাদের প্রতিটি মুভমেন্ট জানে। আমাদের প্রজেক্ট রেড ড্রাগন শেষ হয়ে গেছে আজাদ। কিছুক্ষণ পরেই বাংলোর ইমার্জেন্সি জেনারেটর চালু হয়ে গেল। আলো ফিরে আসতেই দেখা গেল ধ্বংসলীলার বিভৎস চিত্র, কিন্তু সেখানে কোনো হামলাকারী নেই সেই খ্যাত ছেলে নীরব। ঘরের এক কোণায় নীরবের সেই ভাঙা চশমাটা পড়ে আছে ঠিকই, কিন্তু তা এখন কেবল এক টুকরো আবর্জনা। আজাদ চৌধুরী পাগলের মতো চারিদিকে তাকাচ্ছেন। তার সব অহংকার এখন ধুলোয় মিশে গেছে। তিনি সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠলেন অনন্যার খোঁজে। অনন্যা, মা আমার, কথা বলো। তুমি কি কাউকে দেখেছ? কি ছিল সে? নীরব কোথায়? ওই ছেলেটা কি পালিয়ে গেছে? অনন্যা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? অনন্যা তার চাচার দিকে তাকালো, কিন্তু সেই চাহনিতে কোনো চেনা ভাব নেই। সে যেন তার বাবাকে চিনতেই পারছে না। সে শুধু বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু তার জিভ আড়ষ্ট হয়ে গেছে। তার মস্তিষ্ক সেই মুহূর্তের স্মৃতিটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে এক প্রচণ্ড ট্রমার কারণে। সে ভুলে গেছে নীরব কে ছিল, সে ভুলে গেছে একটু আগে কে তাকে দেয়ালের সাথে গেঁথে ধরেছিল। সে শুধু কাঁপছে আর বারবার দেয়ালের দিকে আঙুল দেখাচ্ছে। তার এই মানসিক অবস্থা দেখে আজাদ চৌধুরীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার একমাত্র মেয়ে আর জীবন্ত লাশে পরিণত হয়েছে। রিপন চৌধুরী নিচে দাঁড়িয়ে রানার সাথে কথা বলছেন। রানা তখন মাত্র জ্ঞান ফিরে পেয়েছে, সেও কিছু বলতে পারছে না। তার ঘাড়ে এক বিশেষ ধরনের নার্ভ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার কারণে সে সাময়িকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল।
রানা, তুমি কি হামলাকারীকে দেখেছো? ও কি সেই নীরব ছিল? বস, আমি শুধু একটা ছায়া দেখেছি। সে বাতাসের মতো দ্রুত ছিল। আমি নীরবের কথা ভাবছিলাম, কিন্তু একজন সাধারণ ছাত্র কি এমন প্রফেশনাল কিলিং মুভ করতে পারে? এটা অসম্ভব। আমার মনে হয় অন্য কোনো বড় গ্যাং আমাদের উপর হামলা করেছে, যারা নীরবকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তে আজাদের ফোনে একটা আননোন নম্বর থেকে মেসেজ এলো। আজাদ চৌধুরী কাঁপা কাঁপা হাতে ফোনটা খুললেন। মেসেজে শুধু একটা ছবি, পোর্টের সেই কন্টেনারটা দাউ দাউ করে জ্বলছে, আর পুলিশ শিশুদের উদ্ধার করছে। নিচে লেখা, খেলা তো মাত্র শুরু মিস্টার আজাদ। আপনার পাপের প্রসাদ ভাঙা হয়েছে, এবার আপনার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার পালা। আজাদ চৌধুরী ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন। তিনি বুঝতেই পারছেন না তার শত্রুকে। অনন্যা যে জানতো সে এখন পাগল প্রায়। নীরব যে সামনে ছিল সে এখন উধাও। রিপন চৌধুরী বুঝতে পারেন এই শহরে এমন এক গডফাদারের উদয় হয়েছে, তার পরিচয় পাওয়া মানি মৃত্যু। তারা কেউ কল্পনাও করতে পারছে না যে এই মুহূর্তে নীরব তার সেই জরাজীর্ণ ঘরে ফিরে গেছে। সে তার গায়ের রক্তমাখা জ্যাকেটটা পুড়িয়ে ফেলল এবং আবার সেই ছেঁড়া শার্টটা পরে বই নিয়ে বসে পড়ল। তার চোখে সেই একই সাধারণ ইনোসেন্ট ভাব ফিরে এসেছে। মিস্টার আজাদ, আপনার মেয়ে এখন কিছু বলতে পারবে না। ও এখন নিজের আতঙ্কের ভেতরই বন্দী। আর আপনি এখন সারা জীবন এই ভয়ে কাটাবেন যে কখন সেই ছায়াটা আবার ফিরে আসবে। আমি তো আপনাদের মারব না, আমি আপনাদের তিল তিল করে শেষ করব। রিপন চৌধুরী, আপনার রেড ড্রাগন এখন আর ছাই। এবার আপনার আসল ডেরায় আমি আসছি। নীরব জানালার বাইরে তাকালো। বৃষ্টির একটা ঝাপটা তার মুখে লাগলো। সে জানে কাল সকালে তাকে আবার ভার্সিটিতে যেতে হবে। সবাই যখন অনন্যার বাড়ি এই হামলার খবর নিয়ে কানাকানি করবে, সে তখন সবচেয়ে বেশি অবাক হওয়ার ভান করবে। সে আবার সেই খ্যাত ছেলে হয়ে সবার করুণা করবে, কিন্তু তার মনের ভেতরে তখন জ্বলবে প্রতিশোধের সেই নীল আগুন, যা এই শহরকে এক নতুন দিনের দিকে নিয়ে যাবে। মাফিয়া গডফাদারের আসল পরিচয় এখন এক দুর্ভেদ্য রহস্য হয়ে গেল। গতরাতের সেই প্রলয়ঙ্কারী ঘটনার পর আজ ভার্সিটির আকাশ যেন একটু বেশি থমথমে। ক্যাম্পাসে পা রাখতেই সবার মুখে শুধু একটাই আলোচনা, মিস্টার আজাদ চৌধুরীর বাংলোয় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের হামলা। কেউ বলছে ডাকাতি, কেউ বলছে রাজনৈতিক শত্রুতা, কিন্তু আসল সত্যটা সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। নীরব আজ ঠিক সময়ে ভার্সিটিতে এলো। তার পরনের সেই অতি সাধারণ ঢিলেঢালা শার্ট, চোখে সেই মোটা ফ্রেমের চশমা আর কাঁধে জীর্ণ ব্যাগ। সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে সাইকেলটা স্ট্যান্ডে রেখে করিডোর দিয়ে হাঁটতে শুরু করল। তার চেহারায় এক বিন্দু দুশ্চিন্তা নিয়েই, যেন গতরাতে সে শান্তিতে ঘুমিয়েছে। করিডোরের মাথায় অনন্যা দাঁড়িয়েছিল তার বন্ধুদের সাথে, কিন্তু আজকের অনন্যাকে চেনা দেয়। তার চোখ মুখ বসা, ঠোঁট কাঁপছে, আর সে বারবার নিজের চারপাশটা দেখছে, যেন কেউ তাকে অন্ধকার থেকে টেনে নিয়ে যাবে। ঠিক সেই সময় নীরব তাদের সামনে দিয়ে যেতে লাগলো। নীরবকে দেখা মাত্রই অনন্যার পুরো শরীর বরফের মতো জমে গেল। তার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এসেছে। কিরে অনন্যা, তুই এইভাবে কাঁপছিস কেন? কাল রাতে তোর বাড়িতে নাকি খুব ঝামেলা হয়েছে শুনলাম, কিন্তু তুই তো বাঘিনী। তুই এসব ছোটখাটো ঝামেলায় ভয় পাওয়ার মেয়ে নস। আর এই দেখ, তোর সে চিরশত্রু খ্যাত নীরব যাচ্ছে। যা, আজকে ওকে একটু ধোলাই দে, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ অনন্যা, কাল তো তুই ওর সাথে বেশ মাখামাখি করছিলি, আজ কি হলো? নীরবকে দেখে মনে হচ্ছে তুই ভূত দেখছিস। নীরব, এই যে মিস্টার ভিলেজ বয়, দাঁড়াও, দেখছো না অনন্যা তোমার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে আছে? নীরব থমকে দাঁড়ালো। সে অত্যন্ত নিরীহভাবে অনন্যার দিকে তাকালো। তার চোখে সেই চশমার আড়ালে থাকা স্থিরতা অনন্যাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। অনন্যা যখনই নীরবের চোখের দিকে তাকাচ্ছে, তার মনে পড়ছে সেই অন্ধকার ঘরের দৃশ্য, সেই শীতল কণ্ঠস্বর, আমি সেই গডফাদার। কিন্তু পরক্ষণে তার মস্তিষ্ক সব ঘুরিয়ে ফেলছে। সে শুধু বুঝতে পারছে এই ছেলেটা ভয়ঙ্কর, কিন্তু কেন ভয়ঙ্কর তা সে গুছিয়ে বলতে পারছে না। অনন্যা আপু, আপনি ভালো আছেন তো? কাল রাতে আপনার বাসায় তো অনেক পুলিশ দেখলাম। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম আপনার জন্য। আপনি কি সুস্থ আছেন? আপনার মুখটা খুব ফ্যাকাশে লাগছে, কিছু কি হয়েছে? না না, তুমি তুমি আমার থেকে দূরে থাকো প্লিজ। আমার সামনে আসবে না। আবির, ওকে সরাও এখান থেকে। ও ও সাধারণ কেউ না, ও খুব ভয়ঙ্কর।
অনন্যার চিৎকার শুনে চারপাশের সবাই থমকে গেল। আবির আর ফাহাদ একে অপরের মুখের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। তারা ভাবতেই পারছে না যে এই ভীতু নীরবকে দেখে অনন্যা ভয় পেতে পারে। অনন্যা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এই পুতু পুতু টাইপ ছেলেটা ভয়ঙ্কর। ও বড় জোরে একটা আরশোলা দেখে ভয় পেতে পারে। তুই কি কাল রাতের ভয়ে উল্টোপাল্টা বকছিস? কি রে নীরব, তুই কি আমাদের অনন্যাকে কোনো তাবিজ করেছিস নাকি? ও তোকে দেখে এমন করছে কেন? তুই যেন জমদূত। ঠিকই তো। অনন্যা, তুই তো ওকে প্রতিদিন জুতো পরিষ্কার করার কথা বলতিস। আজ কি হলো? তুই তো ওকে বাঘের মতো অ্যাটাক করতিস, প্রতি পদে ছোট করতিস, আর এখন ওকে দেখে তুই কুকড়ে যাচ্ছিস। এটা কি কোনো নতুন নাটক? আমাদের সাথে প্র্যাঙ্ক করছিস না তো? সত্যি অনন্যা, তোর এই পরিবর্তনটা একদমই মানা যাচ্ছে না। এই যে নীরব, তুমি কি ওকে কিছু বলেছো? নাকি ওর বাসায় কাল যা হয়েছে তাতে ওর মাথাটা একটু বিগড়ে গেছে? অনন্যা, তুই এমন নীরব হয়ে গেলি কেন? তোর সেই দাপট কোথায় গেল? একটা আনস্মার্ট ছেলেকে দেখে তুই কাঁপছিস। এটা যদি তোর বাবা শোনে তবে তো উনিও হাসবেন। অনন্যা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু দেখছে নীরব তার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিচ্ছে। সেই হাসিটা সাধারণ কেউ দেখলে মনে করবে সহমর্মিতার হাসি, কিন্তু অনন্যা সেখানে দেখছে নিজের মৃত্যুদণ্ড। সে পেছাতে পেছাতে দেয়ালের সাথে মিশে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বলতে চাইছে, এই ছেলেটাই কাল রাতে আমার গলা চেপে ধরেছিল, এই ছেলেটাই আমার বাবাকে নাস্তানাবুদ করেছে, কিন্তু তার জিভ যেন পাথরের মতো ভারী হয়ে আছে। আমি ক্লাসে যাচ্ছি, আমাকে একা থাকতে দাও। নীরব, তুমি আমার কাছে আসবে না, তোমাদের বলছি। ওর থেকে দূরে থাকো, ও মানুষ না। অনন্যায় প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আবির তার তানিয়া অবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে রইল। নীরব তখন খুব অসহায় একটা চেহারা বানিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আবির ভাই, আমি জানি না অনন্যা আপু কেন এমন করছেন। আমি তো ওনাকে কাল পড়ার নোটস দিয়েছিলাম। হয়তো কালকের ঘটনায় উনি খুব ট্রমার মধ্যে আছেন। আপনারা প্লিজ ওনাকে একটু দেখবেন। আমি লাইব্রেরিতে যাচ্ছি, আজকে অনেক পড়া জমে আছে। যা পড়াশোনা কর। তোকে নিয়ে যে অনন্যা কেন ভয় পাচ্ছে সেটা একটা রহস্য। তবে মনে রাখিস নীরব, অনন্যার মাথা ঠিক হলে ও কিন্তু তোকে আবার সেই আগের মতোই খ্যাত বানিয়ে ছাড়বে। তোর এই দিন বেশি দিন থাকবে না। আবিরা হাসতে হাসতে চলে গেল। করিডোর এখন ফাঁকা। নীরব তার পকেট থেকে একটা ছোট রুমাল বের করে চশমাটা মুছল। তার ঠোঁটের কোণায় এখন সেই নিষ্ঠুর গডফাদারের হাসি। সে মনে মনে বলল, অনন্যা, তুমি কেবল ট্রেলার দেখেছ। তোমার এই আতঙ্কই আমার সব থেকে বড় শক্তি। যত বেশি তুমি ভয় পাবে তত বেশি তোমার বাবা আর চাচার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তুমি কাউকে কিছু বলতে পারবে না, কারণ তোমার মস্তিষ্ক তোমাকে সেই অনুমতি দেবে না। নীরব ক্লাসের দিকে পা বাড়ালো। সে জানে মিস্টার আজাদ চৌধুরী এখন পাগলের মতো সেই অজ্ঞাত হামলাকারীকে খুঁজছেন, কিন্তু তিনি যাকে খুঁজছেন সে এখন তার মেয়ের ঠিক পাশেই বসে ইকোনমিক্সের লেকচার শুনছেন। নীরবের প্রতিটি পদক্ষেপ এখন সুপরিকল্পিত। সে শুধু অপেক্ষা করছে রিপন চৌধুরীর পরবর্তী চালের জন্য, কারণ রিপন চৌধুরী যখনই ময়দানে নামবেন তখনই নীরব তার শেষ কামড়টা দেবে। আবির, তানিয়া, তোমরা ধরে থাকো। অনন্যার পর এবার তোমাদের পালা। তোমরা যারা আমাকে ছোট করে আনন্দ পেতে, তোমাদের সেই আনন্দের দিনগুলো ফুরিয়ে এসেছে। এই ভার্সিটি এখন আমার ধাবার চপ, আর তোমরা সবাই আমার হাতের এক একটা ঘুটি। নীরব ক্লাসে ঢুকে একদম পেছনের বেঞ্চে বসল। অনন্যার সামনের বেঞ্চে বসে থরথর করে কাঁপছে আর বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখছে। নীরব তার বইটা খুলল এবং খাতার পাতায় মিস্টার আজাদের নামের উপর একটা কালো দাগ টেনে দিল। তার এই নীরবতায় এখন এই শহরের সব থেকে বড় গর্জন হয়ে উঠতে যাচ্ছে। মিস্টার আজাদ চৌধুরী বিশাল ড্রয়িং রুমে আজ শ্মশানের নীরবতা। অনন্যা এক কোণায় সোফায় গুটিসুটি মেরে বসে আছে। তার চোখে মুখে রাজ্যের বীর আতঙ্ক। সে কারোর সাথে কথা বলছে না, এমনকি তার প্রিয় চা বা খাবারও ছুঁয়ে দেখছে না। তার বাবা মিস্টার আমিন চৌধুরী আর চাচা আজাদ চৌধুরী তার সামনে দাঁড়িয়ে। আজাদ চৌধুরীর অভিজ্ঞ চোখ বুঝতে পারছে অনন্যা যা দেখেছে তা সাধারণ কোনো ডাকাত বা চোরের কাজ নয়। তার সন্দেহটা এখন তীরের মতো একজনের দিকে ধাবিত হচ্ছে, সেই সাধারণ দেখতে ছেলেটা নীরব। অনন্যা, মা আমার দিকে তাকাও, আমায় বলো, কাল রাতে যখন আলো নিভে গেল তখন তুমি কার মুখ দেখেছিলে? ওই নীরব কি ওখানে ছিল? ও কি তোমাকে কিছু বলেছে? অনন্যা তার চাচার কণ্ঠ শুনে কেঁপে উঠল।
সে শুধু ফিস করে বলতে লাগলো, অন্ধকার, একজন আগুনের চোখ, সে মানুষ না, সে শয়তান। অনন্যার এই অসংলগ্ন কথা শুনে আজাদ চৌধুরীর চোয়াল শক্ত হয়ে এলো। তিনি তার রিভলভারটা টেবিলের উপর রাখলেন। আমজাদ ভাই, আপনি কি সত্যি ভাবছেন ওই খ্যাত ছেলেটা এসব করতে পারে? ও তো একটা গরিব ছাত্র, ওর তো বন্দুক চালানোর জোর থাকার কথা না। আমাদের সিকিউরিটি অনেক টাইট ছিল, ও ভেতরে ঢুকলো কিভাবে? আমিন, তুমি রাজনীতি বোঝো কিন্তু শত্রু চেনো না। ওই ছেলেটা যেদিন আমার সামনে দাঁড়িয়ে ব্যাপার ওয়েট নিয়ে কথা বলেছিল, সেদিন আমার খটকা লেগেছিল। সাধারণ ছেলেরও ভয় পায়, ও ভয় পায়নি। রানা, রানা এদিকে এসো। রানা ল্যাংচাতে রুমে ঢুকলো। তার ঘাড়ে এখনো সেই ইঞ্জেকশনের নীলচে দাগ স্পষ্ট। সে আজাদের সামনে মাথা নিচু করে দাঁড়ালো। জি বস, বলুন। রানা, তুমি কাল রাতে ওই ছায়াটাকে দেখেছিলে? আমাকে সত্যি করে বলো, ওই হাইট আর ওই মুভমেন্ট কি নীরবের সাথে মেলে? ওকে কোনোভাবে আমাদের চোখে ধুলো দিচ্ছে? বস, সত্যি বলতে কি, আমি শুধু একটা শ্যাডো দেখেছি, কিন্তু হামলাকারীর গতি ছিল অতি মানবীয়। নীরবকে তো আমি সারাদিন ফলো করি, ও তো সাইকেল ছাড়া আর কিচ্ছু চালাতে পারে না। তবে অনন্যা ম্যাম ওকে দেখলেই কেন এমন অদ্ভুত আচরণ করছেন সেটা আমারও মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। পিয়ন এসে জানালো অনন্যার এক ক্লাসমেট দেখা করতে এসেছে। আজাদ চৌধুরী অবাক হলেন। তিনি অনুমতি দিতেই রুমে প্রবেশ করল সেই একই খ্যাত নীরব। তার হাতে এক গুচ্ছের ফুলের তোড়া আর কিছু ফলের ব্যাগ। তাকে দেখা মাত্রই অনন্যা সোফা থেকে লাফিয়ে উঠে নিজের রুমের দিকে দৌড় দিল এবং চিৎকার করে দরজা বন্ধ করে দিল। আজাদ চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে নীরবের দিকে তাকালেন। আসসালামু আলাইকুম আজাদ আঙ্কেল। অনন্যা আপুর খবর নিতে এলাম। কাল রাতের ঘটনার পর থেকে ওনার অবস্থা খুবই খারাপ। আমাদের ক্লাসের সবাই খুব দুশ্চিন্তায় আছে। আমি ভাবলাম একবার দেখা করে আসি। নীরব, ভেতরে এসো, বসো আমার সামনে। তোমার সাহস তো কম না। কাল রাতে আমার বাড়িতে এত বড় একটা তাণ্ডব হয়ে গেল, আর তুমি আজ এখানে ফুল নিয়ে এসেছো। তুমি জানো না আমি তোমাকে সন্দেহ করছি? নীরব খুব স্বাভাবিকভাবেই সোফায় বসল। তার মুখে সেই একই লাজুক হাসি। সে ফুলের তোড়াটা টেবিলের উপর রাখলো, ঠিক আজাদের রিভলভারটার পাশেই। আঙ্কেল, আপনি আমাকে সন্দেহ করছেন কেন? আমি তো সাধারণ একটা ছেলে, আমার কাছে তো একটা লাঠিও নেই। আমি আপনার এই শক্তিশালী গার্ডদের সাথে কিভাবে লড়াই করব? আর আমি তো কাল সারা রাত আমার মেসেজ পড়াশোনা করছিলাম। রানাভাই তো বাইরে ছিলেন, তাই না রানাভাই? হ্যাঁ বস, ও তো ঘর থেকে বেরোয়নি। চুপ কর রানা। নীরব, আমার দিকে তাকাও। অনন্যা তোমাকে দেখে কেন পাগলের মতো আচরণ করছে? ও কেন বলছে তুমি মানুষ নও? ও কি তোমার আসল রূপ দেখে ফেলেছে? আমি আজাদের সাথে চালাকি করো না। আমি চাইলে এখনই তোমাকে এই ঘরেই শেষ করে দিতে পারি। আঙ্কেল, অনন্যা আপু হয়তো ট্রমার মধ্যে আছেন। উনি আমাকে ভালোবাসার নাটক করতে চেয়েছিলেন শুক্রবারের পার্টিতে ডাকার জন্য। হয়তো উনি গিল্টি ফিল করছেন আর আপনার সন্দেহের কথা বলছেন। আঙ্কেল, আমি যদি সত্যি সে হামলাকারী হতাম তবে কি আমি নিজে থেকে আপনার সামনে আসতাম? আমি তো পালিয়ে যেতাম। আমি তো এসেছি শুধু আমার বান্ধবীর খোঁজ নিতে। বান্ধবী? তুমি আমার ভাতিজিকে বান্ধবী বলছো? তোমার সাহস তো বেড়েই চলেছে। শোনো নীরব, আমি রিপন চৌধুরীকে চিনি। উনি যদি একবার জানতে পারে তোমার কারণে আমাদের প্রজেক্ট রেড ড্রাগন নষ্ট হয়েছে, তবে তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না। সত্যি করে বলো, তুমি কার লোক? কার হয়ে তুমি আমাদের ক্ষতি করছো? রিপন চৌধুরী নামটা আগে শুনুনি তো আঙ্কেল। কোনো বড় ব্যবসায়ী? আর প্রজেক্ট রেড ড্রাগন কি কোনো নতুন সিনেমা নাকি? আঙ্কেল, আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। আমি স্যার একজন মেধাবী ছাত্র হতে চাই। আমার এসব আন্ডারওয়ার্ল্ডের কথা মাথায় ঢুকে না। তবে হ্যাঁ, একটা কথা বলি, আপনার রিভলভারটা একটু সেফটিতে রাখুন। ভুল করে গুলি চললে আপনারই ক্ষতি হতে পারে। নীরবের এই ডাবল মিনিং কথা শুনে আজাদের বুক কেঁপে উঠল। তিনি বন্দুকটা হাতে নিতে চাইলেন, কিন্তু নীরব দ্রুত ফুলের তোড়াটা এগিয়ে দিল। আজাদের মনে হলো এই ছেলেটা তার সাথে মনস্তাত্ত্বিক খেলা খেলছে। সে যেন বুঝিয়ে দিচ্ছে যে সে আজাদের হাতের নাগালে আছে, অথচ তাকে ধরা অসম্ভব। আজাদ ভাই, ওকে ছেড়ে দিন, ও একটা বাচ্চার মতো কথা বলছে। আমার মনে হয় অনন্যা অন্য কাউকে দেখেছে আর নীরবে ওর অপর সে আতঙ্কটা চাপিয়ে দিচ্ছে। ওকে নিয়ে সময় নষ্ট করার মানে হয় না। না আমিন, ও সাধারণ না। নীরব, তুমি যাও, কিন্তু মনে রেখো আমার নজর তোমার উপর থাকবে।
যদি একবার আমি কোনো প্রমাণ পাই যে কালকের ঘটনার পেছনে তোমার হাত আছে, তবে আমি নিজের হাতে তোমাকে টুকরো টুকরো করব। ইনশাল্লাহ আঙ্কেল, তেমন কিছু হবে না। আমি তো আপনাদের এই মঙ্গল চাই। অনন্যা আপুকে বলবেন আমি কাল আবার আসবো ওনাকে নোটস দিতে। সাবধানে থাকবেন আঙ্কেল। এখন তো দিনকাল ভালো না। হাসি তাহলে। নীরব অত্যন্ত বিনীতভাবে রুম থেকে বেরিয়ে এলো। সে যখন গেটের বাইরে এলো তখন তার ঠোঁটের কোনো এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে জানতো আজাদ তাকে সন্দেহ করবে, আর এটাই ছিল তার চাল। সে চশমাটা খুলে একবার আকাশের দিকে তাকালো। সন্দেহ তো সবে শুরু মিস্টার আজাদ। আপনি যত বেশি আমাকে সন্দেহ করবেন তত বেশি আপনি ভুল করবেন। আর অনন্যা, ও তো এখন আমার লিভিং ট্রফি। ও যতবার আমাকে দেখবে ততবার ওর কলেজে শুকিয়ে যাবে। রিপন চৌধুরী, আপনি কি ভাবছেন আপনি এখন নিরাপদে আছেন? এবার আমি আসছি আপনার আসল গাড়িতে। নীরব তার পুরনো সাইকেলে উঠে বসল। সে জানে রানা তাকে এখনো ফলো করছে। সে আবার সেই ধীর লয়ে সাইকেল চালিয়ে তার মেসের দিকে রওনা দিল। এদিকে আজাদের ড্রয়িং রুমে তখনও সেই ফুলের তোড়াটা পড়ে আছে। আজাদ চৌধুরী খেয়াল করলেন ফুলের ভেতরে একটা ছোট কাগজ ঢোকানো। তিনি সেটা খুললেন। সেখানে রক্ত দিয়ে লেখা, রেড ড্রাগন ইজ ডেড, ইউ আর নেক্সট। রানা, ওকে ধর, ওকে এখনই থামাও। ও এইমাত্র এখানে ওটা রেখে গেছে। রানা বাইরে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে নীরব ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। আজাদ চৌধুরী বুঝতে পারেন তিনি এক জ্যান্ত শয়তানের সাথে লড়ছেন, যে তার বাড়ির ভেতরে ঢুকে তাকে চ্যালেঞ্জ দিয়ে গেল। অনন্যা তার রুমের ভেতর থেকে এখনো চিৎকার করছে। আজাদ চৌধুরীর সাম্রাজ্য এখন তাসের ঘরের মতো কাঁপছে। মিস্টার আজাদের ড্রয়িং রুমের সেই রক্তমাখা চিরকুটটা এখন রিপন চৌধুরীর হাতে। রিপন চৌধুরী তার বিশাল অফিসের ঘূর্ণায়মান চেয়ারে বসে আছেন। সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছেন আজাদ চৌধুরী। রিপন চৌধুরীর চেহারা এখন পাথরের মতো শক্ত। তিনি চিরকুটটা টেবিলের ওপর ছুঁড়ে মারলেন। ওদিকে নীরব তার গোপন আস্তানায় বসে সব লাইভ শুনছে, কারণ সে আজাদের পকেটে থাকা কলমে একটা অতি ক্ষুদ্র লিসেনিং ডিভাইস বসিয়ে দিয়েছে। আজাদ, আমি কি তোমাকে কোনো বিনোদনমূলক নাটক করার জন্য এই শহরে বসিয়েছি? আমার প্রজেক্ট রেড ড্রাগন ধ্বংস হয়ে গেল, আর তুমি বলছো এক কলেজের ছাত্র তোমার ঘরে ঢুকে রক্ত দিয়ে হুমকি দিয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমাকে পাগল মনে করছো? বস, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওই ছেলেটা নীরব। ও সাধারণ কেউ নয়। ও যখন আমার সামনে বসলো আমার মনে হলো আমি কোনো জমদূতের সামনে বসে আছি। ও চোখে চোখ রেখে কথা বলে, ও ভয় পায় না। অনন্য ওকে দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওকে আন্ডার কভার কোনো এজেন্ট হতে পারে না। এজেন্ট? যদি সে এজেন্ট হতো তবে সে তোমাকে অ্যারেস্ট করত, এভাবে ভয় দেখাতো না। এই স্টাইলটা কোনো প্রফেশনাল গডফাদারের। কেউ আমাদের সাম্রাজ্য দখল করতে চাইছে, আর তুমি বলছো ও সাইকেল চালিয়ে কলেজে যায়? রানা, তুমি কি এখনো ওই গাধার মতো নীরবকে ফলো করছো? জি বস, ও এখন মেসের ছাদে কাপড় শুকাতে দিচ্ছে। একদম সাধারণ গরিব ঘরের ছেলের মতো বালতি হাতে নিয়ে ঘুরছে। ওর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু কাল রাতেও যখন আজাদ সাহেবের ড্রয়িং রুমে ঢুকলো তখন সিসিটিভি ক্যামেরাগুলো কেন জানি হঠাৎ ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল। এটা কোনো সাধারণ ছাত্রের কাজ হতে পারে না। হ্যাঁ, সিসিটিভি ব্ল্যাকআউট, তার মানে ওর কাছে জ্যামার আছে। আজাদ, তুমি আজই ওকে তুলে নিয়ে এসো। আমি নিজে ওর চামড়া ছাড়িয়ে দেখতে চাই ওর ভেতরে কি আছে। যদি ও মাফিয়া হয় তবে ওকে আমার পায়ের নিচে শেষ করব, আর যদি ও সাধারণ কেউ হয় তবে ওকেও মারব, শুধু এই চিরকুটটা লেখার অপরাধে। ওদিকে নীরব তার হেডফোনে সব শুনে মৃদু হাসল। সে তার সেকেন্ড ইন কমান্ড ফাহিমকে ইশারা করল। ফাহিম ল্যাপটপে রিপন চৌধুরীর লোকেশন ট্র্যাক করছে। ফাহিম, বুড়ো শিয়ালগুলো ফুসছে, ওরা আমাকে তুলে আনতে লোক পাঠাচ্ছে। ভালো, আমি চাই ওরা আমাকে ওদের ডেরা নিয়ে যাক। রিপন চৌধুরীকে সশরীরে দেখার এটাই সুবর্ণ সুযোগ। বস, এটা অনেক বড় রিস্ক। রিপন চৌধুরীর প্রাইভেট টর্চার সেল থেকে কেউ আজ পর্যন্ত জ্যান্ত ফেরেনি। আপনি কি সত্যি ধরা দেবেন? বাঘকে ধরতে হলে নিজেকে টোপ বানাতে হয় ফাহিম। ওরা ভাবছে ওরা আমাকে কিডন্যাপ করবে। ওরা আসলে জানে না যে ওরা আসলে জমদূতকে দাওয়াত দিয়ে নিজেদের ঘরে নিয়ে যাচ্ছে। আমার হাতে একটা স্মার্ট ব্র্যান্ড পরিয়ে দাও, যেটা থেকে পালস গান ফায়ার করা যায়। আর শোনো, রানা যখন আসবে ওকে খুব সহজে কাজটা করতে দিও। আমি চাই না ওরা সন্দেহ করুক। ঘণ্টাখানেক পর নীরব তার ম্যাসের সামনে থেকে একটা বই হাতে নিয়ে টিউশনি করতে যাওয়ার ভান করে বের হলো।
রাস্তার এক মোড়ে আসতেই একটা কালো মাইক্রোবাস তার পথ আটকালো। রানা আর তার 4 জন অস্ত্রধারী গুন্ডা গাড়ি থেকে নেমে এলো। নীরব এমন ভাব করলো যেন সে ভয়ে জমে গেছে। কিরে নীরব, কোথায় যাচ্ছিস? আমাদের বস তোকে খুব মিস করছেন, একটু আমাদের সাথে রাইড দিবি নাকি? রানা ভাই, আপনারা এখানে কেন? আমি তো টিউশনি করতে যাচ্ছিলাম। আমার কাছে তো কোনো টাকা নেই। আপনারা কি আমাকে মারবেন? প্লিজ ছেড়ে দিন। আমি পড়াশোনা ছাড়া কিছু জানি না। বেশি কথা বলিস না, গাড়িতে উঠ। শান্তভাবে উঠলে হাত পা আস্ত থাকবে, নতুবা এখানেই তোকে শেষ করে দিব। চশমাটা খোলোর। রানা জোর করে নীরবকে গাড়িতে তুলল। নীরবের চোখে কালো কাপড়ে বেঁধে ফেলা হলো। কয়েক মাইল পথ পাড়ি দেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হলো রিপন চৌধুরীর সেই গোপন দুর্গে। সেখানে মিস্টার আজাদ চৌধুরী উপস্থিত ছিলেন। নীরবকে একটা চেয়ারে হাত পা বেঁধে বসানো হলো। তার চোখ থেকে কাপড় সরাতে সে দেখল রিপন চৌধুরী তার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি দিচ্ছেন। তো তুমি সেই বিখ্যাত নীরব? দেখতে তো একদম ভেড়া। আজাদ, তুমি এই ছেলের ভয়ে কাঁপছিলে? এই যে পিচ্চি, তুমি কি জানো তুমি কার ডেরায় আছো? ওই চিরকুটটা কি তুমি লিখেছিলে? আঙ্কেল, কোন চিরকুট? আমি তো কিছু জানি না। আজাদ আঙ্কেল আমাকে ফুল দিতে বলেছিলেন। আমি তো ওনার জন্য ফুল নিয়ে গিয়েছিলাম। আপনারা আমাকে এখানে কেন এনেছেন? আমি বাড়ি যেতে চাই। আমার টিউশনের টাকা না পেলে আমি তো খেতে পারবো না। নাটক বন্ধ করো নীরব। আমি জানি কাল রাতে ওই হামলা তুমিই করেছো। অনন্যাকে তুমি কি বলেছো যে ও এখন কথা বলা বন্ধ করে দিয়েছে? সত্যি করে বলো, তোমার পেছনে কে আছে? কোন মাফিয়া গ্রুপ তোমাকে পাঠিয়েছে? মাফিয়া? আঙ্কেল, আমি তো শুধু মাফিয়া মুভি দেখেছি। আমি কি মাফিয়া হতে পারি? আপনারা ভুল করছেন। অনন্যা আপু হয়তো আমাকে পছন্দ করেন না, তাই উনি এমন করেছেন। আমি তো ওনার বন্ধু হতে চেয়েছিলাম। অনেক হয়েছে রানা, এর নখগুলো উপড়ে ফেলো। দেখি ওর চিৎকার কতক্ষণ চাপা থাকে। আজাদের সামনে যেমন বুক ফুলিয়ে কথা বলেছিলে, এখন বলো তো দেখি। রানা একটা প্লাস নিয়ে নীরবের দিকে এগোতে লাগলো। নীরবের মুখে তখনও সেই ইনোসেন্ট ভীতি। কিন্তু রানা যখনই নীরবের হাত ধরতে গেল, নীরবের চোখ মুহূর্তেই বদলে গেল। চশমাহীন সেই চোখ দুটো এখন যেন আগুনের গোলা। রিপন চৌধুরী, আপনার নখ উপড়ানোর শখ আছে জানি, কিন্তু আপনি কি জানেন আপনার এই দুর্গের প্রতিটি কোণায় আমার কমান্ডোরা অলরেডি পজিশন নিয়ে নিয়েছে? আপনি ভাবছেন আপনি আমাকে ধরেছেন? না, আমি আপনাকে ধরেছি। কি বললে? তোমার সাহস তো! রানা, ওকে মারো। কিন্তু রানা ট্রিগার চাপার আগেই নীরবের হাতে সেই স্মার্ট ব্যান্ড থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি পালস বের হলো, যা রানার বন্দুকটাকে হাত থেকে ছিটকে দিল। ঠিক সেই সময় দুর্গের দরজাগুলো ভেঙে ভেতরে ঢুকলো নীরবের সশস্ত্র কমান্ডো টিম। তাদের সবার গায়ে কালো জ্যাকেট আর বুকে কিংয়ের লোগো। রিপন চৌধুরী আর আজাদ চৌধুরী কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। রানা ভাই, নখ উপড়ানোটা পরে হবে। আগে আমার পরিচয়টা শুনে নিন। আন্ডারওয়ার্ল্ডের সবাই আমাকে কিং নামে চেনে। মিস্টার আজাদ, আপনার রেড ড্রাগন প্রজেক্টের বায়ার কিন্তু আমি ছিলাম। আমি স্রেফ দেখতে চেয়েছিলাম আপনি কত বড় বিশ্বাসঘাতক। রিপন চৌধুরী, আপনার আন্তর্জাতিক রুটগুলো আজ থেকে আমার দখলে। কিং? তুমি সেই কিং? এটা অসম্ভব। তুমি তো একটা কলেজের ছাত্র। ছদ্মবেশ তো সবাই পড়ে রিপন সাহেব। আপনি ভদ্র ব্যবসায়ী ছদ্মবেশ পড়েন, আর আমি খ্যাত ছাত্রের। তবে পার্থক্য হলো আমার ছদ্মবেশের নিচে থাকে ন্যায় বেচার, আর আপনার নিচে থাকে শিশুদের রক্ত। আজ থেকে এই শহর আপনার না, এই শহর আমার। আজাদ চৌধুরী, অনন্যাকে বলবেন তার খ্যাত বন্ধুটা তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনাকে দেওয়ার মতো ক্ষমা আমার কাছে নেই। নীরব চেয়ারের বাঁধনটা এক ছটকায় ছিঁড়ে ফেলল। সে দাঁড়িয়ে রিপন চৌধুরী টেবিলের ওপর রাখা সেই রক্তমাখা চিরকুটটা হাতে নিল। সে ডাইরেক্ট রিপন চৌধুরীর চোখের দিকে তাকিয়ে চিরকুটটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। ফাহিম, এদের পোর্টে নিয়ে যাও। শিশুদের বদলে এবার এদের কন্টেনারে করে শিপমেন্ট করে দাও। মিস্টার আজাদ, আপনার গন্তব্য এখন সোমালিয়ার জলদস্যুদের ডেরা। ওখানে গিয়ে আপনার ট্রাস্টিশিপের গল্প শোনাবেন। রিপন চৌধুরী আর আজাদ চৌধুরী তখন থরথর করে কাঁপছেন। তারা কল্পনাই করতে পারেননি যে তাকে তারা তুচ্ছ মনে করেছিলেন সে আসলে পুরো আন্ডারওয়ার্ল্ডের হর্তাকর্তা। নীরব তার কমান্ডোদের সাথে দুর্গের বাইরে বেরিয়ে এলো। সে তার পকেট থেকে সেই পুরনো চশমাটা বের করে চোখে পড়ল। খেলাটা বেশ জমেছিল, তাই না ফাহিম? তবে কাল সকালে আবার ইকোনমিক্স ক্লাস আছে। প্রফেসর খুব কড়া, দেরি হলে আবার বকুনি দেবে।
নীরব তার সাইকেলটার কাছে গেল যা রানা তুলে এনেছিল। সে সাইকেলে উঠে প্যাডেল মারতে শুরু করো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পেছনে আজাদের আর রিপন চৌধুরী সেই অন্ধকার দুর্গ এখন নীরবের নিয়ন্ত্রণে। শহরবাসী কারো জানবে নীরব সেই সাধারণ ছাত্র, কিন্তু আন্ডারওয়ার্ল্ড জানবে কিং ফিরে এসেছে। ভার্সিটির অডিটোরিয়ামে আজ তিল ধারণের জায়গা নেই। এক বিশেষ জরুরি সভা ডাকা হয়েছে। মিস্টার আজাদ চৌধুরী আর রিপন চৌধুরীকে পুলিশ হাতকড়া পরিয়ে মঞ্চের এক কোণায় বসিয়ে রেখেছে। অনন্যা ফ্যাকাশে মুখে এক পাশে দাঁড়িয়ে কাঁপছে। পুরো ভার্সিটির ছাত্রছাত্রী আর শিক্ষকরা স্তম্ভিত হয়ে তাকিয়ে আছেন। ঠিক সেই সময় অডিটোরিয়ামের প্রধান দরজা দিয়ে প্রবেশ করে একদল কালো পোশাকধারী কমান্ডো। তাদের মাঝখান দিয়ে হেঁটে আসছে এক যুবক, পরনে দামি ব্ল্যাক ব্লেজার, চোখে ডার্ক সানগ্লাস আর চুলে নিখুঁত স্টাইল। তাকে দেখে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল। এই, এটা তো নীরব। ওর পরনে এসব দামি পোশাক কেন? আর পুলিশ ওকে স্যালুট দিচ্ছে কেন? আমি কি স্বপ্ন দেখছি? অসম্ভব। আমাদের সেই খ্যাত নীরব এমন রাজকীয়ভাবে হাঁটছে কিভাবে? ওর সেই মোটা চশমা আর পুরনো ব্যাগ কোথায় গেল? অনন্যা, দেখ তোর সেই বন্ধুকে। নীরব মঞ্চে উঠে সরাসরি মাইক্রোফোনের সামনে দাঁড়ানো। তার চোখে মুখে এখন আর সেই লাজুক ভাব নেই, বরং এক অমোঘ অভিজাত। সে একবার পুরো হলের দিকে তাকালো, তারপর তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির হলো মিস্টার আজাদের ওপর। হ্যালো এভরিওয়ান, আমি জানি আপনারা সবাই আমাকে খ্যাত নীরব হিসেবে জানেন, যে ছেলেটা সাইকেল চালিয়ে আসতো, যাকে আপনার প্রতি পদে ছোট করতেন। কিন্তু আজ সেই চ্যাপ্টার ক্লোজ। মিস্টার আজাদ চৌধুরী, আপনার সেই রেড ড্রাগন এখন জেলখানায়। আর রিপন চৌধুরী, আপনার আন্তর্জাতিক সাম্রাজ্য এখন আমার কমান্ডোদের দখলে। নীরব, তুমি আসল কে? তুমি কি কোনো গোয়েন্দা, নাকি সত্যি সেই কিং যার গল্প আন্ডারওয়ার্ল্ডে শোনা যায়? আমাকে শেষ করার জন্য তুমি এত বড় নাটক করলে? নাটক তো আপনি করতেন আঙ্কেল। ট্রাস্টিশিপের আড়ালে মানব পাচার আর ড্রাগস, এটাই ছিল আপনার আসল চেহারা। আমি কোনো গোয়েন্দা নই, আন্ডারওয়ার্ল্ডের সবাই আমাকে কিং বলে চেনে। তবে আমি সেই রাজা যে অপরাধীদের সাম্রাজ্য ধ্বংস করতে জানাজানি ছাড়াই মিশে যায়। আপনার এই ভার্সিটিতে আমি এসেছিলাম আপনার সব নোংরা ফাইলে নাগাল পেতে। আর অনন্যা, তুমি তো ভেবেছিলে আমি তোমার বন্ধুত্বের ফাঁদে পা দিয়েছি। আসলে তুমিই ছিলে আমার সবথেকে বড় ইনফরমার। নীরব, কি? প্লিজ আমাকে ক্ষমা করো। আমি জানতাম না তুমি এত শক্তিশালী। আমি তোমাকে কত অপমান করেছি, কত ছোট করেছি। আমি তো ভেবেছিলাম তুমি সাধারণ একটা ছেলে, যাকে নিয়ে মজা করা যায়। অনন্যা, সাধারণ মানুষকে ছোট করাটাই ছিল তোমাদের সবথেকে বড় ভুল। তোমরা ভাবছিলে ক্ষমতার জোরে তোমরা যা খুশি তাই করতে পারবে। কিন্তু মনে রাখো, বাঘ যখন শিকার করতে আসে তখন সে নিজেকে গাছের আড়ালে লুকিয়ে রাখে। আবির, তানিয়া, আপনারা কি এখন আমাকে খ্যাত বলতে চান, নাকি আমার পরিচয়টা আরেকবার ক্লিয়ার করব? না ভাই, মানে কিং স্যার, আমাদের মাফ করে দিন। আমরা বুঝতে পারিনি। আমরা তো মজা করতাম। আমরা তো জানতাম না আপনি এই শহরের আসল গডফাদার। নীরব একটু হাসল, কিন্তু সেই হাসিতেই কোনো মমতা ছিল না। সে বেঞ্চের ওপর রাখা সেই সোনার মেডেলটা হাতে নিল, যা প্রিন্সিপাল তাকে দিতে চেয়েছিলেন। প্রিন্সিপাল স্যার, এই মেডেলটা আমার মেধার জন্য নয়, বরং এই পাপিষ্ঠদের মুখোশ খোলার জন্য আমি গ্রহণ করলাম। তবে আমার পড়াশোনা কিন্তু মিথ্যে ছিল না। আমি সত্যি একজন গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিলাম। তবে কলম ধরার আগে আমাকে বন্দুক ধরতে হয়েছে এই আগাছাগুলোকে পরিষ্কার করার জন্য। রিপন চৌধুরী, কিছু বলবেন না? তুমি আমাদের সব শেষ করে দিয়েছ। আমার কোটি কোটি টাকার ডিল, আমার আন্তর্জাতিক কন্ট্যাক্টস, সব তোমার হাতে। তুমি কি শান্তিতে থাকতে পারবে? অন্য মাফিয়ারা তোমাকে ছেড়ে দেবে না। রিপন সাহেব, অন্য মাফিয়ারা অলরেডি আমার পায়ে এসে আত্মসমর্পণ করেছে, কারণ তারা জানে কিংয়ের সাথে লড়াই মানে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করা। অফিসার, এদের নিয়ে যান। এদের জায়গায় এখন সেই কন্টেইনারে, যেখানে ওরা শিশুদের বন্দি করে রেখেছিল। ওদের অভাবেই এক দেশ থেকে অন্য দেশে চালান করে দিন, এটাই ওদের শাস্তি। পুলিশ যখন আজাদ আর রিপনকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন নীরব মঞ্চ থেকে নেমে অনন্যার সামনে গিয়ে দাঁড়ালো। সে তার সানগ্লাসটা একটু নিচে নামিয়ে অনন্যার চোখের দিকে তাকালো। অনন্যা, তোমার জন্য আমার মায়া হয়। তোমার এই ধম্ব আর আভিজাত্য এখন আবর্জনার মতো। ভালো থেকো, হয়তো কোনোদিন সাধারণ মানুষের সম্মান করতে শিখবে। নীরব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে অডিটোরিয়াম থেকে বেরিয়ে এলো। বাইরে তখন সারিবদ্ধ দামি ল্যান্ড ক্রুজার দাঁড়িয়ে আছে। নীরব তার সেই পুরনো সাইকেলটার দিকে একবার তাকালো, যা এক কোণায় পড়ে আছে। সে তার একজন গার্ডকে ইশারা করল।
ওই সাইকেলটা আমার মেসের মালিকের ছেলেকে দিয়ে এসো। বলো নীরব আর ফিরবে না, এখন থেকে কিং তার নিজের সাম্রাজ্যে ফিরে যাচ্ছে। নীরব গাড়িতে উঠে বসলো। গাড়ির জানালার গ্লাসটা যখন ধীরে ধীরে উপরে উঠতো তখন দেখা গেল তার সেই শান্ত ধূর্ত মুখটা। ভার্সিটির সব ছাত্রছাত্রী করিডোরে দাঁড়িয়ে দেখছে যাকে তারা খ্যাত বলে ঘৃণা করত, সে আসলে পুরো দেশের ভাগ্য বিধাতা। সাইরেন বাজিয়ে কনভয় যখন ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেল তখন পুরো ক্যাম্পাস নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারো ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাই আসলে আসল নায়ক। মিস্টার আজাদ চৌধুরী আর রিপন চৌধুরীর পতনের পর 3 মাস কেটে গেছে। শহরের আন্ডারওয়ার্ল্ড এখন শান্ত, কারণ কিং ওরফে নীরব পুরো সিস্টেম পরিষ্কার করে দিয়েছে। অপরাধীরা এখন ভয়ে তটস্থ, আর সাধারণ মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলছে। কিন্তু ভার্সিটির সেই করিডোরগুলো আজ যেন একটু বিষণ্ণ। অনন্যা এখন আর সেই দম্ভ ভরে হাঁটে না। সে এখন একদম সাধারণ একটা সুতি কামিজ পরে লাইব্রেরির কোণায় বসে থাকে। তার বাবার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু নীরব নিজের ব্যক্তিগত ফান্ড থেকে অনন্যার পড়াশোনা আর থাকার ব্যবস্থা করে দিয়েছে। সে অনন্যাকে অপরাধী মনে করেনি, বরং পরিস্থিতির শিকার মনে করেছে। অনন্যা আজ লাইব্রেরিতে বসে নীরবের ফেলে যাওয়া একটা পুরনো ইকোনমিক্স নোটবুক দেখছিল। তার চোখে পানি। সে ভাবছিল কিভাবে সে এত বড় একটা রত্নকে চিনতে ভুল করেছিল। ঠিক সেই সময় তার সামনে একটা ছায়া এসে দাঁড়ালো। অনন্যা মাথা তুলে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেই পরিচিত মুখ, চোখে সেই মোটা ফ্রেমের চশমা আর মুখে সেই চিরচেনা মায়াবী হাসি। নীরব, তুমি তুমি এখানে কেন? আমি তো ভেবেছিলাম তুমি তোমার সাম্রাজ্যে ফিরে গেছো। কিং কি আবার এই সাধারণ ভার্সিটিতে ফিরে আসে? কিং তো শুধু একটা পরিচয় অনন্যা, কিন্তু এই ভার্সিটির ছাত্র নীরব পরিচয়টাই আমার কাছে সব থেকে প্রিয়। এখানে আমি অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু শিখেছি। তোমার চোখের পানি কি এখনো শুকায়নি? নীরব অনন্যার সামনের চেয়ারটাতে বসলো। অনন্যা দ্রুত নিজের চোখের জল মুছে নিল। সে নীরবের দিকে তাকাতে পারছে না লজ্জায়। সে ভাবছে কতবার সে এই ছেলেটাকে খ্যাত বলে অপমান করেছে, অথচ আজ সেই ছেলেটাই তার একমাত্র আশ্রয়। আমাকে ক্ষমা করে দাও নীরব। আমি জানি ক্ষমা শব্দটা খুব ছোট। আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে রাখোনি, আমার সম্মান রক্ষা করেছো। কেন করলে এমন? আমি তো তোমার শত্রু ছিলাম। শত্রু তো তারা যারা শিশুদের পাচার করতো, যারা ড্রাগসের ব্যবসা করতো। তুমি তো ছিলে একটা জেদি আর নাসুরবান্ধা মেয়ে, যে নিজের আভিজাত্যের আড়ালে আসল পৃথিবীকে চিনত না। আমি তোমাকে সেই অন্ধকার ঘর থেকে বের করে আনতে চেয়েছিলাম অনন্যা। তোমার চোখের ওই আতঙ্ক আমি মুছতে চেয়েছিলাম। তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? আমার তো এখন কিছুই নেই, না আছে ক্ষমতা, না আছে সেই দামি গাড়ি। আমি এখন সত্যি খুব সাধারণ একটা মেয়ে। ক্ষমতা তো আজ আছে কাল নেই, কিন্তু মানুষের মনটাই আসল। আমি সেই খ্যাত নীরব হয়েই থাকতে চাই যদি তুমি আমার পাশে থাকো। আমি আমার আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আমার বিশ্বস্ত লোকদের দিয়ে দিয়েছি। এখন আমি শুধু একজন পিএইচডি স্টুডেন্ট হতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? অনন্যা অবাক হয়ে নীরবের দিকে তাকালো। সে বিশ্বাসই করতে পারছে না যে দেশের সব থেকে শক্তিশালী মানুষরা তার সামনে বসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। অনন্যা কাঁপা কাঁপা হাতে নীরবের হাতটা স্পর্শ করলো। এবার আর কোনো নাটক নেই, কোনো চাপ নেই, আছে শুধু অকৃত্রিম ভালোবাসার সম্মান। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই নীরব। তুমি কিং হও বা সাধারণ ছাত্র, আমার কাছে তুমি শুধু আমার নীরব। আমি কথা দিচ্ছি, আমি নিজেকে বদলে ফেলবো। আমরা কি একটা নতুন শুরু করতে পারি? অবশ্যই। চলো, বাইরের রুটটা খুব সুন্দর। আজ আমরা কোনো দামি গাড়িতে নয়, আমার সেই পুরনো সাইকেলে করে শহরটা ঘুরবো। তোমার কোনো আপত্তি নেই তো? একদম না, ওই সাইকোটাই তো আমাদের পরিচয়ের সাক্ষী। চলো, আজ আমি তোমার সেই খ্যাত বন্ধু হয়ে ঘুরবো। নীরব আর অনন্যা হাত ধরাধরি করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। করিডোরে থাকা আবির তানিয়ারা অবাক হয়ে দেখল, যাকে তারা তাচ্ছিল্য করত সেই ছেলেই আজ অনন্যার জীবনের নায়ক। কিন্তু নীরব কারো দিকে তাকালো না। সে অনন্যাকে নিয়ে সাইকেলের পেছনে বসালো। অনন্যা খুব শক্ত করে নীরবের কোমর জড়িয়ে ধরো। সাইকেলটা যখন ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেল তখন আর কারো মনে কোনো ঘৃণা ছিল না। সবাই শুধু একজোড়া সুখী মানুষের চলে যাওয়া দেখল। অনন্যা, একটা কথা মনে রেখো, ক্ষমতার চেয়ে বড় হলো ক্ষমা, আর আভিজাত্যের চেয়ে বড় হলো ভালোবাসা। আমি বুঝেছি নীরব, আমার গডফাদার তো তুমি, যে আমার মনে সব অন্ধকার দূর করে দিলে। বিকেলের পরন্ত রোদে সাইকেলটা রাস্তার ভিড়ে মিশে গেল।
দুজনের জীবনের শুরুটা এভাবে, দুজনের জীবনের শুরুটাই হয়তো এখান থেকে সুন্দর একটা গতি নিল। হয়তো ভালোবাসার শুরুটা এখান থেকে হলো, কারণ সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য ভালোবাসার পাশাপাশি বিশ্বাসটাও জরুরি, যেটা দুজনের প্রতি তৈরি হয়ে গিয়েছে। নীরবের মতো একজন কিং, যে কিনা কখনো কারো পরোয়া করেনি, সেই কিং অনন্যার মতো অহংকারী জেদি মেয়েটার মনের সকল অন্ধকার দূর করে তাকেও আলোর পথ দেখিয়েছে। ভালোবাসায় হয়তো বা এমনটাই যে কাউকে পরিবর্তন করতে সক্ষম, একজনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে, আবার আরেকজনকে আলো থেকে তার জীবন অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। সমাপ্ত।